দিয়ে আপনি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন। তার মানে আপনি যে ফেসবুকে পেমেন্ট করবেন এর জন্য একটা কার্ড দরকার। যে কোনো ব্যাংকের কার্ড হইলেও হবে, কিন্তু সেটাকে ডুয়েল কারেন্সি থাকতে হবে। আপনার কার্ডটা আসলে ডুয়েল কারেন্সি কিনা এটা জানার জন্য আপনি আপনার ব্যাংকে ফোন দিতে পারেন, ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারেন আপনার কাছে যে কার্ডটি আছে এই কার্ডটি ডুয়েল কারেন্সি কার্ড কিনা। যদি ডুয়েল কারেন্সি কার্ড না হয় তাহলে কিভাবে ডুয়েল কারেন্সি কার্ডটা করা যেতে পারে সেই ব্যাপারে পরামর্শ আপনি আপনার ব্যাংক থেকে নিয়ে নেবেন। সো আমাদের একটা পেমেন্ট গেটওয়ে লাগবে, যে কোনো একটা কার্ড দরকার পড়বে। একটা ফেসবুক পেজ লাগবে। অলরেডি আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করা শিখে ফেলেছি। একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা দরকার, যেই ফেসবুক পেজের মাধ্যমে আমরা আমাদের পোস্টগুলোকে প্রমোট করব। সেই জন্য আমাদের একটা ফেসবুক পেজ দরকার, কারণ প্রোফাইলের কোনো পোস্ট প্রোফাইল থেকে সরাসরি অ্যাডভার্টাইজমেন্টে যাওয়া যায় না। ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট রান করার জন্য আপনার একটা পেজ মাস্ট বি দরকার পড়বে। এরপর আমাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে। কিসের উপর ক্লিয়ার কাট আইডিয়া থাকতে হবে? সার্ভিস কিংবা প্রোডাক্টের উপর। আমরা আসলে কোন সার্ভিস কিংবা কোন প্রোডাক্টটা প্রমোশন করতে যাচ্ছি, যদি ক্লিয়ার কাট আইডিয়া না থাকে তাহলে আপনি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্টে প্র্যাকটিসও করতে পারবেন না এবং অ্যাডভার্টাইজমেন্টগুলো রানও করতে পারবেন না। ডেমো আকারে প্র্যাকটিস করার জন্য হলো আপনার একটা সার্ভিস কিংবা প্রোডাক্ট চুজ করা দরকার। লাইক আপনি একটা ডিজিটাল প্রোডাক্ট প্রমোশন করতে পারেন, আপনি ফিজিক্যাল প্রোডাক্ট প্রমোশন করতে পারেন, আপনি সিপিএর প্রোডাক্ট প্রমোশন করতে পারেন, ড্রপ শিপিং এর প্রোডাক্টের প্রমোশন করতে পারেন, অ্যাফিলিয়েশনের প্রোডাক্টের প্রমোশন করতে পারেন, যে কোনো প্রোডাক্টের প্রমোশন করতে পারেন। কিন্তু কোন প্রোডাক্ট কিংবা সার্ভিস নিয়ে আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে যাচ্ছেন সেই প্রিপারেশনটা আপনার থাকতে হবে, তাহলে ফেসবুকটা আপনার কাছে সহজ হবে, অ্যাডভার্টাইজমেন্টে রান করার প্রসেসগুলো আপনার কাছে সহজ হবে। আশা করি বোঝাতে পেরেছি যে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রান করার জন্য আমাদের কি দরকার। একটা অথেন্টিক ফেসবুক অ্যাকাউন্ট, একটা পেমেন্ট গেটওয়ে যেটার মাধ্যমে ফেসবুকে আমি পেমেন্ট করব, একটা ফেসবুক পেজ এবং ক্লিয়ার কাট আইডিয়া আমি কোন সার্ভিস কিংবা প্রোডাক্টের প্রমোশন করতে যাচ্ছি। যদি কিছুই আপনার কাছে না থাকে, প্রোডাক্টের ব্যাপারে যদি কোনো আইডিয়া না থাকে, অ্যাটলিস্ট আপনি চুজ করুন আপনি একটি টি শার্ট প্রমোট করতে চান। টি শার্ট প্রমোট করার জন্য কোন কোন অপশন আপনাকে ব্যবহার করতে হবে, কোন কোন টার্গেট আপনাকে ব্যবহার করতে হবে, এই ব্যাপারটা দিয়ে আপনি জাস্ট প্র্যাকটিস করবেন, দেন আগামীতে আপনি এক্সপার্ট হবেন। সো যে কোনো একটা প্রোডাক্ট আপনি সিলেকশন করুন। প্রত্যেকটা ব্যাপারে একটা স্টেপ থাকবে, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের একটা স্টেপ থাকবে। স্টেপগুলো আমি একটু বলতে চাই। প্রথমে আপনাকে অবজেক্টিভ সিলেকশন করতে হবে। অবজেক্টিভ ব্যাপারটা কি? অবজেক্টিভ ব্যাপারটা হচ্ছে যে আপনি ফেসবুকের কাছে কি চান। আপনি কি চান আপনার লিঙ্কে ক্লিক করুক? আপনি কি চান আপনার একটা ভিডিও ভিউ হোক? আপনি কি চান আপনার ইমপ্রেশন বাড়ুক, রিচ বাড়ুক, আপনার লাইক কমেন্ট শেয়ার বাড়ুক, মেসেজ আসুক, কাস্টমার ইনফরমেশন আসুক? কি চান এই জিনিসটা ফেসবুককে বোঝাইতে হবে, বলতে হবে। বলতে বোঝাচ্ছে আমি এই অপশনটা সিলেকশন করতে হবে। সো আমরা অনেকে বলছি ফেসবুক কাছে আমরা সেল চাই। আসলে ফেসবুক কিংবা কোনো মিডিয়া বাইং প্ল্যাটফর্মে আপনাকে কনফার্ম করতে পারবে না সে আপনাকে প্রোডাক্টের সেল এনে দিতে পারবে। অবজেক্টিভ সিলেকশন করতে হবে। ফেসবুকের কাছে আপনি কি চান, ফেসবুক সেই জিনিসটা আপনাকে এনে দেওয়ার চেষ্টা করবে এবং এর বিনিময়ে ফেসবুক আপনার কাছ থেকে পেমেন্ট চার্জ করবে। যদিও বা ফেসবুক আপনার কাছ থেকে পেমেন্ট নেবে ইমপ্রেশনের জন্য। ফেসবুক ক্যালকুলেশন করে দেখাবে যে প্রতিটা লিঙ্কে ক্লিকের জন্য আমি 10 সেন্ট করে কেটেছি, প্রতিটা মেসেজের জন্য আমি 15 সেন্ট করে কেটেছি। বাট অরিজিনালি ফেসবুক আপনার কাছ থেকে পেমেন্টটা নেবে ইমপ্রেশনের জন্য। বাট ফেসবুককে বলতে হবে আমার এই জিনিসটা দরকার, আমার ভিডিওতে ভিউ দরকার, কিন্তু আমার মেসেজ দরকার। তাহলে ফেসবুক ওই হিসাবে আপনার ওই ব্যাপারটাকে মাথায় রেখে দেন আপনার অ্যাডভার্টাইজমেন্টটাকে অপটিমাইজ করবে এবং আপনার অ্যাডভার্টাইজমেন্টটা সবার কাছে পৌঁছে দেবে। এবার অডিয়েন্স ব্যাপারটা কি? অডিয়েন্স বলতে বোঝাচ্ছে যে আসলে কাদের কাছে প্রমোট করতে চান। আপনি ফেসবুকের কাছে কি চান এটা ফেসবুককে বললেন, এরপর আপনার প্রশ্ন আসবে যে আপনি কাদের কাছে প্রমোট করতে চান, তাদের এজ কি, তাদের জেন্ডার কি, তাদের বিহেভিয়ার কি, তাদের ইন্টারেস্ট কি, এই ব্যাপারগুলো আগে থেকে মাথায় রাখতে হবে। একটু আগে বললাম টি শার্ট আপনি একটা প্রোডাক্ট সিলেকশন করতে পারেন। তো টি শার্ট যদি আপনি এটা প্রমোট করতে চান তাহলে এজ কিরকম হওয়া দরকার? আপনি ভাবতে পারেন যে 18 থেকে 35 এরা টি শার্ট পরে, এদের কাছে আমি আমার প্রোডাক্টটা প্রমোশন করতে চাই। তাহলে জেন্ডার কি হওয়া দরকার? যদি আপনি মেল প্রোডাক্ট প্রমোট করেন তাহলে মেল হওয়া দরকার। তাদের কিসের উপর ইন্টারেস্টেড? তারা টি শার্টের উপর ইন্টারেস্টেড হতে পারে, তারা জিন্সের উপর ইন্টারেস্টেড হতে পারে, তারা জ্যাকেটের উপর ইন্টারেস্টেড হতে পারে। এই যে টার্গেটগুলো এগুলো আপনাকে ভাবতে হবে যে কাদের কাছে প্রমোট করবো, তারা আসলে কোথায় থাকে, এটা ব্যাপারটা বুঝতে হবে। ওকে, দেন হচ্ছে ডিসাইড হোয়ার টু রান ইউর অ্যাড। কোথায় আপনি অ্যাডভার্টাইজমেন্টটা আসলে রান করবেন। রান করার মধ্যে প্লেসমেন্ট এটাকে বলা হয়, যদি বা প্র্যাকটিক্যাল আগামীতে দেখবো আপনার একটা কোথায় কোথায় শো হবে। আপনি কি ফেসবুকে শো করাতে চান, আপনি কি ইনস্টাগ্রামে শো করাতে চান, মেসেঞ্জারে শো করাতে চান, হোয়াটসঅ্যাপে শো করাতে চান, কোথায়? যদি ফেসবুক হয় ফেসবুকের কোথায়? আপনি কি ফেসবুক ফিডে শো করাতে চান, নাকি প্রোফাইল পিডে শো করাতে চান, নাকি ভিডিওর মাঝখানে শো করাতে চান, নাকি রিলে শো করাতে চান? এই জিনিসটা আপনাকে আগে থেকে প্রিপারেশন রাখতে হবে যে আমার একটা কোথায় দেখলে আমার প্রোডাক্টটা প্রমোশন হওয়ার সম্ভাবনা বেশি, সেল হওয়ার সম্ভাবনা বেশি এবং আমি আমার এক্সাক্ট ক্লায়েন্টের কাছে যেতে পারবো কোন প্লেসমেন্টের মাধ্যমে।
বাজেট আপনাকে সেট করতে হবে। আপনি কি মান্থলি বাজেট করতে চান, নাকি ডেইলি বাজেট করতে চান, নাকি উইকলি বাজেট করতে চান? যদি ডেইলি বাজেট করতে চান, পার ডে আপনি কত ডলার খরচ করতে চান, কিংবা সপ্তাহে আপনি কত ডলার খরচ করতে চান, সেটা থেকে আগে আপনাকে প্রিপারেশন রাখতে হবে। পিকে ফরম্যাট মাল্টিপল ফরম্যাটে ফেসবুক অ্যাড হয়ে থাকে। এটা যদি ক্লিক আমি দেখাই, ফেসবুক ফরম্যাট অ্যাড ফরম্যাট লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন, যেমন ফটো অ্যাড আছে ফেসবুকে, দেন হচ্ছে ভিডিও অ্যাড আছে, দেন হচ্ছে আপনার স্টোরি অ্যাড আছে, দেন আপনার হচ্ছে মেসেঞ্জার অ্যাড আছে, ক্যারোজেল অ্যাড আছে, ঠিক আছে, স্লাইড শো অ্যাড আছে, কালেকশন অ্যাড আছে, মাল্টিপল টাইপের অ্যাড আছে। আপনি আসলে কোন অ্যাডটা রান করতে চান সেটা ফেসবুকে বলতে হবে, আমি এই অ্যাডটা রান করতে চাই। ফরম্যাটটা আপনাকে চুজ করতে হবে, জাস্ট লিখবে, সার্চ করবেন ফেসবুক অ্যাড ফরম্যাট, তাহলে চলে আসবে। যদিও বা আগামীতে যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করব তখন এগুলো আরো ডিটেইলস ভাবে আমরা দেখব। ওকে, প্লেস ইউর অ্যাড মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা শুরু করে দিতে হবে, প্লেস করে ফেলতে হবে। অ্যাডভার্টাইজমেন্টটা যখন প্লেস হয়ে যাবে তখন এই অ্যাডটাকে আপনার অপটিমাইজ করতে হবে, ম্যানেজ করতে হবে যে কিভাবে আরো অ্যাড কস্ট কম কাটে, কিভাবে আমি দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারি, আমার কোন কন্টেন্টটা ভালো চলতেছে, কোন প্রোডাক্টের ভিডিওটা ভালো চলতেছে, কোন প্রোডাক্টটা বেশি প্রমোশন চলতেছে, এটাকে বলছি আমি অ্যাড ম্যানেজ করা। আপনাকে অ্যাডগুলো ম্যানেজ করতে হবে। আপনি মাল্টিপল ক্লায়েন্ট থাকতে পারে, একটা ক্লায়েন্টের মাল্টিপল অ্যাড থাকতে পারে, মাল্টিপল কন্টেন্ট থাকতে পারে, এই ব্যাপারগুলোকে আপনাকে ম্যানেজ করতে হবে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রান করার পরে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার, যে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট শুরু করার আগে এই ব্যাপারগুলোর উপর আপনার ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, প্রিপারেশন থাকতে হবে। তাহলে ফেসবুক অ্যাড ম্যানেজার হচ্ছে একটা টুলস, জাস্ট টুলসটা আপনি ব্যবহার করবেন, টুলসটা ব্যবহার করে খুব সহজেই আপনি কিন্তু আপনার কাজগুলো করতে পারবেন। শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের টুলস ব্যবহার করার আগে টুলস দিয়ে আপনি আসলে কি কাজ করতে চান সেই প্রিপারেশনটা আপনার রাখতে হবে। তো আমি আবার একটু রিপিট করতে চাই, প্রথম অবস্থায় আমাকে জানতে হবে, বলতে হবে ফেসবুককে আসলে আমি ফেসবুকের কাছ থেকে কি চাই, এটা আমাকে জানতে হবে। কাদের কাছে প্রমোট করব সেটা আমাকে জানতে হবে। কোথায় প্রমোট করব, কোন প্লেসমেন্টে, ফেসবুকের কোন কোন জায়গায় আমার অ্যাডটা শো হবে সেটা আমাকে জানতে হবে। আমার বাজেট কত ডলার সেটা আমাকে জানতে হবে। আমি কোন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট প্রমোট করতে চাই, আমি কি ভিডিও অ্যাড প্রমোট করব, পিকচার অ্যাড প্রমোট করব, মেসেজ অ্যাড প্রমোট করব, নাকি কালেকশন ক্যারোজেল, কোনটা প্রমোট করব সেটা আমাকে জানতে হবে। এরপর ফেসবুক অ্যাডটা আমি রান করে ফেলবো, প্লেস করে ফেলবো। প্লেস করা শেষ, এরপর যখন এটা অ্যাক্টিভ হবে তখন এটা আমি ম্যানেজ করার চেষ্টা করব, অপটিমাইজ করার চেষ্টা করব। এই স্টেপগুলো ফলো করে যদি আপনি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রান করেন তাহলে আপনি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ফেসবুক অ্যাড শিখতে পারবেন। বাট জার্নিটা, স্টার্টিংটা এখান থেকে শুরু হবে। থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। একই কথা আমি অনেকবার বলেছি, কারণ প্রত্যেকটা এই ব্যাপারটা হচ্ছে ফান্ডামেন্টালটা হচ্ছে স্ট্রংলি আপনাকে ফিক্সড করতে হবে। এই ফান্ডামেন্টালটা আপনাকে বুঝতে হবে। যদি ফান্ডামেন্টালটা আপনি না বোঝেন তাহলে কিন্তু আগামী দিনে কাজ করতে গিয়ে অনেকগুলো প্রবলেম আপনাকে ফেস করতে হবে। যদি ভিডিওটা না বুঝে থাকেন তাহলে আবার রিপিট করুন, লেসনটি বারবার দেখার চেষ্টা করুন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো লিসেনার, দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড মেন্টর জুলেখা অনিক, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে আমি কথা বলবো ফেসবুক অ্যাড স্ট্রাকচার নিয়ে। ফেসবুক অ্যাড ম্যানেজারটা আসলে কিভাবে কাজ করে, তিনটা লেয়ার মতো থাকে একটা অ্যাড স্ট্রাকচারে, সেই তিনটা লেয়ার কিভাবে কাজ করে, কোন লেয়ারে কি কি অপশন থাকে সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলতে চাই। ফেসবুক অ্যাড লেয়ারটা মূলত এইভাবে কাজ করে। প্রথমে একটা ক্যাম্পেইন থাকে, ক্যাম্পেইন এর আন্ডারে মাল্টিপল অ্যাডস থাকে এবং একটা অ্যাডসেটের আন্ডারে মাল্টিপল অ্যাড থাকতে পারে। সো যখন আমরা ফেসবুক অ্যাড ম্যানেজার যাব তখন প্রথম অবস্থায় আমরা ক্যাম্পেইন এ থাকবো, এটার মধ্যে আমরা অ্যাড সেট তৈরি করব এবং এই অ্যাড সেটের মধ্যে আমরা আবার মাল্টিপল অ্যাডস তৈরি করতে পারবো। আপাতত এই ডায়াগ্রামটা আপনি একটু দেখে রাখতে পারেন বোঝার জন্য। ক্যাম্পেইন এর আন্ডারে অ্যাড সেট, মাল্টিপল অ্যাড সেট তৈরি করা যায়, আবার অ্যাড সেটের আন্ডারে মাল্টিপল অ্যাড তৈরি করা যায়। এখন কোথায় আসলে কি থাকে, ক্যাম্পেইনিং এর আন্ডারে থাকে মূলত অবজেক্টিভ। এর আগে অবজেক্টিভ নিয়ে আমি কথা বলেছি, আবার একটু বলা। অবজেক্টিভ ব্যাপারটা হচ্ছে ফেসবুকের কাছে আমি কি চাচ্ছি সেটাকে ডিরেক্টলি ফেসবুকে কমান্ড করা। আমি ফেসবুকের কাছে ভিডিও ভিউ চাচ্ছি, আমি লিংক ক্লিক চাচ্ছি, আমি মেসেজ চাচ্ছি, লিড চাচ্ছি, কি চাচ্ছি সেটাকে সিলেকশন করা, সেটা হচ্ছে অবজেক্টিভের কাজ। যখন আমরা অবজেক্টিভ সিলেকশন করে ফেলবো আসলে এরপর চলে আসবে অ্যাড সেট। আমি কোন অবজেক্টিভ, আমরা যে অবজেক্টিভ সেটা সিলেকশন করলাম, লাইক আমার ভিডিও ভিউ দরকার, এই ভিডিও ভিউটা আমি কাদের কাছ থেকে চাচ্ছি, আমার অডিয়েন্স কারা, আমি কত দিনের মধ্যে চাচ্ছি, আমি কি প্রতিদিন চাচ্ছি, সপ্তাহে চাচ্ছি, উইকলি চাচ্ছি, কত টাইমের মধ্যে আমি চাচ্ছি, আমার বাজেট কত টাকা, আমি $1 খরচ করবো, $10 খরচ করবো, নাকি $100 খরচ করবো, সেটা ডিফাইন করবে। সো ক্যাম্পেইনিং আন্ডার পড়বে অ্যাড সেট, অ্যাড সেটের মধ্যে অডিয়েন্স, যেখানে আমি সেট করবো যে আমার অডিয়েন্স কোন লোকেশনে থাকে,
তাদের এজ কি, তাদের জেন্ডার কি, তাদের বিহেভিয়ার কি, তাদের ইন্টারেস্ট কি, সেগুলো টার্গেট করা। শিডিউল করা কখন কখন আমার অ্যাড চলবে, কোথায় অ্যাড চলবে, এবং অ্যাট লাস্ট বাজেটের কথা যদি বলি, আমি কত টাকা খরচ করতে চাই অ্যাডভার্টাইজমেন্ট রান করার জন্য। একটা কথা অনেক সময় আপনি শুনে থাকবেন, কাজ করতে গেলে কত টাকায় কত লাইক পাওয়া যায়, কত টাকায় কত মেসেজ পাওয়া যায়, কত ডলার খরচ করলে ভালো হবে, ডিপেন্ড করে প্রোডাক্টের উপর। ফেসবুকে আপনি যত টাকা দেবেন ফেসবুক তত টাকাই নেবে, এতে কোনো সমস্যা নেই ফেসবুকের। কিন্তু আপনি যখন ক্যাম্পেইন রান করতে যাবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে, প্রথম অবস্থায় আপনি প্রচুর টাকা খরচ করতে পারবেন না। প্রথম অবস্থায় আবার অনেক কম দিয়েও আপনি শুরু করতে পারবেন না। অনেক কম বলতে আপনি যদি চিন্তা করেন যে আপনি 7 দিনে $1 খরচ করবেন, ব্যাপারটা এরকম হবে না। আপনার অ্যাট লিস্ট একদিনে $2 খরচ করা উচিত বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে $2 খরচ করে আপনি আসলে বুঝতে পারবেন রেজাল্ট আসলে কি হচ্ছে, যাদের কাছে পৌঁছাতে চাচ্ছি তাদের কাছে আসলে আমি পৌঁছাতে পারছি কিনা। ওকে, সো অ্যাড সেটের কথা বললাম, ক্যাম্পেইনিং, অ্যাড সেট, এরপর অ্যাড সেটের আন্ডারে আসে আবার অ্যাডস। অ্যাডসটা কি? অ্যাডস এর মূলত হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ ব্যবহার করা হয়ে থাকে। অ্যাড ক্রিয়েটিভ এর নামটা একটু কঠিন মনে হলো, খুবই সহজ একটা ব্যাপার। আপনি কি প্রমোট করতে যাচ্ছেন? আপনি কি ভিডিও প্রমোট করতে যাচ্ছেন, পিকচার প্রমোট করতে যাচ্ছেন? সেই ভিডিও এবং পিকচারের স্ট্রাকচারটা কি? সেটা কি ক্যাজুয়াল আকারে যাবে, সেটা কি আপনার স্লাইড শো আকারে যাবে, সেটা কি আপনার কালেকশন অ্যাড আকারে যাবে, কি আকারে যাবে, সেটাকে ডিফাইন করে। সেটা হচ্ছে অ্যাড ইমেজ এবং ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো আমরা বুঝলাম যে সেটা কি আপনার কালেকশন অ্যাড আকারে যাবে, কি আকারে যাবে, সেটাকে ডিফাইন করে। সেটা হচ্ছে অ্যাড ইমেজ এবং ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো আমরা বুঝলাম যেটা ক্যাম্পেইনিং এর মধ্যে আমরা অবজেক্টিভ সিলেকশন করব, অ্যাড সেটের মধ্যে আমরা অডিয়েন্স, শিডিউল এবং বাজেট সেট করব, এবং অ্যাডস এর মধ্যে আমরা ইমেজ, ভিডিও এবং আদার যে এলিমেন্ট গুলো থাকে যেগুলো পাবলিকের কাছে শো হবে, সেই ক্রিয়েটিভ গুলো আমরা অ্যাডস এর মধ্যে শো করাবো। ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার প্রসেসটা আসলে কি? আমরা 3 ভাবে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে যেতে পারি। এক, আপনি সরাসরি গুগলে সার্চ করতে পারেন ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, সরাসরি চলে আসবে। কিংবা আপনার ফেসবুকের সাইড বারের মধ্যে অ্যাড অ্যাকাউন্টটা আপনি দেখতে পারবেন। আমি একটু আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। দেখুন সাইড বারের মধ্যে কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা থাকবে, অ্যাড ম্যানেজার অপশন। সিমোর বাটনে আপনি ক্লিক করবেন, দেখবেন অ্যাড ম্যানেজার অপশন চলে আসছে। আপনি এখান থেকেও অ্যাড ম্যানেজারে যেতে পারেন, কিংবা সরাসরি সার্চ করে যেতে পারেন কালার facebook.com/ads manager, এভাবে সরাসরি সার্চ করে আপনি ফেসবুক অ্যাড ম্যানেজারে যেতে পারেন। ওকে, সো এটা হচ্ছে অ্যাড ম্যানেজার। এই অ্যাড ম্যানেজারে আমাদের ini lagi ada kan cat 3টা অপশন, এই যে ক্যাম্পেইনিং, অ্যাড সেট, অ্যাডস, এই 3টা অপশনে কিন্তু আমাদের কাজ করতে হবে। ওকে, সো একটা ক্যাম্পেইনিং যখন আমরা ক্রিয়েট করব, ক্যাম্পেইনিং ক্রিয়েট করার জন্য ক্যাম্পেইনিং এ থাকা অবস্থায় আমাদের ক্রিয়েট এই বাটনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা আমাদের বললাম ক্যাম্পেইনিং, অ্যাড সেট, এরপর অ্যাড সেটের আন্ডারে আছে আবার অ্যাডস। অ্যাডসটা কি? অ্যাডস এর মতো হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ ব্যবহার করা হয়ে থাকে। অ্যাড ক্রিয়েটিভ এর নামটা একটু কঠিন মনে হলো, খুবই সহজ একটা ব্যাপার। আপনি কি প্রমোট করতে যাচ্ছেন? আপনি কি ভিডিও প্রমোট করতে যাচ্ছেন, পিকচার প্রমোট করতে যাচ্ছেন? সেই ভিডিও এবং পিকচারের স্ট্রাকচারটা কি? সেটা কি ক্যাজুয়াল আকারে যাবে, সেটা কি আপনার স্লাইড শো আকারে যাবে, সেটা কি আপনার কালেকশন অ্যাড আকারে যাবে, কি আকারে যাবে, সেটাকে ডিফাইন করে। সেটা হচ্ছে অ্যাড ইমেজ এবং ভিডিও আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো আমরা বুঝলাম যেটা ক্যাম্পেইনিং এর মধ্যে আমরা অবজেক্টিভ সিলেকশন করব, অ্যাড সেটের মধ্যে আমরা অডিয়েন্স, শিডিউল এবং বাজেট সেট করব, এবং অ্যাডস এর মধ্যে আমরা ইমেজ, ভিডিও এবং আদার যে এলিমেন্ট গুলো থাকে যেগুলো পাবলিকের কাছে শো হবে, সেই ক্রিয়েটিভ গুলো আমরা অ্যাডস এর মধ্যে শো করাবো। ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার প্রসেসটা আসলে কি? আমরা 3 ভাবে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে যেতে পারি। এক, আপনি সরাসরি গুগলে সার্চ করতে পারেন ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট, সরাসরি চলে আসবে। কিংবা আপনার ফেসবুকের সাইড বারের মধ্যে অ্যাড অ্যাকাউন্টটা আপনি দেখতে পারবেন। আমি একটু আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। দেখুন সাইড বারের মধ্যে কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা থাকবে, অ্যাড ম্যানেজার অপশন। সিমোর বাটনে আমি একটু ক্লিক করি, দেখবেন অ্যাড ম্যানেজার অপশন চলে আসছে। আপনি এখান থেকেও
অ্যাড ম্যানেজারে যেতে পারেন, কিংবা সরাসরি সার্চ করে যেতে পারেন facebook.com/ads manager। এভাবে সরাসরি সার্চ করে আপনি ফেসবুক অ্যাড ম্যানেজারে যেতে পারেন। ওকে, সো এটা হচ্ছে অ্যাড ম্যানেজার। এই অ্যাড ম্যানেজারে আমাদের তিনটা অপশন, এই যে ক্যাম্পেইনিং, অ্যাডসেট, অ্যাডস, এই তিনটা অপশনে কিন্তু আমাদের কাজ করতে হবে। ওকে, সো একটা ক্যাম্পেইনিং যখন আমরা ক্রিয়েট করব, ক্যাম্পেইনিং ক্রিয়েট করার জন্য ক্যাম্পেইনিং এ থাকা অবস্থায় আমাদের ক্রিয়েট এই বাটনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমরা আমাদের অবজেক্টিভ সিলেকশন করব। কোন অবজেক্ট, আমার কি ট্রাফিক দরকার, আমার কি এঙ্গেজমেন্ট দরকার, আমার লিড দরকার, অ্যাওয়ারনেস দরকার, কি দরকার, সেটা আমি এখান থেকে সিলেকশন করতে পারবো। সো দেন কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমার অ্যাডসেট এবং অ্যাডসটা তৈরি হয়ে যাবে। সো এটা একটু পরে আমরা আবার প্র্যাকটিক্যালি দেখবো, নো প্রবলেম। সো আশা করি বুঝতে পেরেছি। আপনি যদি ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে যেতে চান, তাহলে আপনি কিভাবে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে যাবেন। মাল্টিপল টাইপের আসলে অ্যাড আছে। পোস্ট অ্যাড, ভিডিও অ্যাড, ক্যাজুয়াল অ্যাড, অফার অ্যাড, ইভেন্ট, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স, কালেকশন অ্যাড, লোকাল ক্যাটালগ অ্যাড, দেন হচ্ছে লিড অ্যাড, ডাইনামিক ক্রিয়েটিভ অ্যাড, স্লাইড শো, ভিডিও। এই অ্যাডগুলো যদি আপনি সম্পূর্ণরূপে প্রত্যেকটা অ্যাড দিতে পারেন, তাহলে আপনি নিজেকে একজন ফেসবুক মার্কেটার হিসেবে তুলে ধরতে পারবেন অন্য মানুষদের সামনে। কারণ এগুলো হচ্ছে একদম বেসিক অ্যাড। বেসিক অ্যাড যদি না জানেন তাহলে হবে না। আর এই অ্যাডভার্টাইজমেন্টগুলোকে বিভিন্নভাবে অপটিমাইজ করে, বিভিন্ন ক্রিয়েটিভ কাজ করে, বিভিন্ন স্ট্র্যাটেজি ফলো করে আপনি খুব সুন্দর সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে পারবেন। কিন্তু মূল যে বেসিক, মূল যে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো হচ্ছে এগুলি। এই অ্যাড টাইপ গুলো আপনাকে প্রত্যেকটা মুখস্থ রাখতে হবে এবং আপনাকে খুঁজে বের করতে হবে কোনটা কোনটা আপনি পারছেন এবং কোনটা কোনটা আপনি পারছেন না। যেটা পারছেন না সেটা আপনাকে শিখতে হবে। শিখতে শিখতে আপনি অ্যাডভান্স লেভেলের কাজগুলো অটোমেটিকলি পেরে যাবেন। ফেসবুক অ্যাড লেয়ার নিয়ে আমি আরেকটু কথা বলতে চাই। এই যে এই সেকশনটা আমি আবারও দেখাচ্ছি লাস্ট টাইমের মতো, যে ক্যাম্পেইনিং এর আন্ডারে অবজেক্টিভ, অ্যাডসেট এর আন্ডারে বাজেট শিডিউল করা, অডিয়েন্স প্লেসমেন্ট এবং অ্যাডস এর আন্ডারে অ্যাড ক্রিয়েটিভ ব্যবহার করা। এটা যদি আপনি মিস করে ফেলেন, তাহলে কিন্তু ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে গিয়ে আপনি কনফিউজড হয়ে যাবেন কোথায় কি নিয়ে কাজ করতে হবে। যদিও বা আপনি 3 থেকে 4 বার প্র্যাকটিস করলে এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা, তবু অনেকে থাকে স্লো লার্নার। যদি না হয়, মাল্টিপল টাইম কিন্তু আপনাকে কাজ করতে হবে। সো কাজে যাওয়ার আগে এগুলো মুখস্থ করে ফেলুন। ওকে, সো লাস্ট টাইমে আমি একটু দেখাচ্ছি। ক্যাম্পেইনিং এ থাকা অবস্থায় আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করার জন্য। আমার কি দরকার, আমার সাপোজ ট্রাফিক দরকার, আমি লিংকে ক্লিক চাই, আমি ট্রাফিক সিলেকশন করলাম, আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। আমি ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইনিং সেটাকে সিলেকশন করব, কন্টিনিউ। দেখুন, কন্টিনিউ করার সাথে সাথে আমার একটা ক্যাম্পেইনিং এর আন্ডারে একটা অ্যাডসেট এবং অ্যাড তৈরি হয়ে গিয়েছে। সো অ্যাডসেটের মধ্যে কি আছে আমরা জানি। অ্যাডসেটের মধ্যে আমাদের অডিয়েন্স সেকশনটা থাকবে, যে আমার কি দরকার, আমার ওয়েবসাইট ট্রাফিক দরকার, আমার বাজেট কত ডলার, আমার বাজেট হচ্ছে সাপোজ পার ডে $2। আমি অডিয়েন্সে চলে আসবো, আমি কোথায় প্রমোট করতে চাই, আমি বলবো আমি বাংলাদেশে প্রমোট করি, আমি বাংলাদেশে প্রমোট করতে চাই। আমার অডিয়েন্সটা আরেকটু ডিটেল লিঙ্ক করতে চাই, এই জন্য সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশনে চলে যাব। ইউজ অরিজিনাল অডিয়েন্স ক্লিক করলাম। এখান থেকে এখন আমি টার্গেট করতে হবে তাদের এজ কি। আমি বললাম তাদের এজ হচ্ছে 18 থেকে 35। সাপোজ আমি টি শার্টের প্রমোট করতে চাই। তাদের জেন্ডার কি, আমি বললাম সবাই মেল, আমি যাদেরকে টার্গেট করতে চাই সবাই মেল। আর এখান থেকে আমি বললাম কিসের উপর তারা ইন্টারেস্টেড, আমি বললাম টি শার্ট, ক্লোথিং এ তারা ইন্টারেস্টেড। দেন প্লেসমেন্ট, এটা হচ্ছে প্লেসমেন্ট সেকশন। আমার একটা কোথায় কোথায় শো হবে এখান থেকে দেখতে পারবো। মিনিমাল প্লেসমেন্টে ক্লিক করলে আমার একটা কি ফেসবুকে শো হবে, ইনস্টাগ্রামে শো হবে, মেসেঞ্জারে শো হবে, নাকি আদার্স কোনো নেটওয়ার্কে। তো আমি বললাম আমার একটা শুধুমাত্র ফেসবুকে শো হবে, ঠিক দিলাম। দেন দেখুন বেসিক কাজগুলো ফেসবুকে আমি কমান্ড করতেছি। মনে রাখবেন অ্যাড ম্যানেজার এটা একটা টুলস এর ব্যবহারটা সবাই পারবে, যারা শিখবে তারা পারবে। এটাতে শিখতে কোনো অনেক বেশি কঠিন কাজ না। কঠিন কাজ হচ্ছে স্ট্র্যাটেজি তৈরি করা, যে কেন আমি এটার বয়স 18 থেকে 35 দেব, কেন এটা মেইল হবে, কেন ডিজিটাল টার্গেটিং ক্লোথিং হবে। এই প্রশ্নের উত্তরগুলো জানাই হচ্ছে স্ট্র্যাটেজি মেনটেন করার প্রথম ধাপ। সো স্ট্র্যাটেজি যদি আপনি তৈরি করতে পারেন ভালোভাবে, তাহলে আপনি করতে পারবেন কাজ। বাই দ্য ওয়ে, তো ক্যাম্পেইনিং আন্ডার অ্যাডসেটের অপশনগুলো ক্লিয়ার, যদিও ডিটেইলস এরপর আমি আবারও দেখাবো। এবার অ্যাডসে চলে যাব। এরপর আমি কি অ্যাড রান করতে চাই সেটা আমি এখান থেকে সিলেকশন করব। এখানে আমার পেজটা সিলেকশন করলাম। তাহলে আমি কি দেবো, আমি বললাম যে আমি পিকচার অ্যাড করব। সাপোজ পিকচার অ্যাড দেবো, ক্লিক করলাম অ্যাড ইমেজ, আপলোড ইমেজ। এখান থেকে একটা পিকচার দিই টি শার্টের, এটা একটা পিকচার অলরেডি আছে, এখানে একটা পিকচার অ্যাড হয়ে গেছে। পিকচারে কি আমি একটা টেক্সট দিতে চাই, প্রাইমারি টেক্সট যেটা উপরে শো হবে।
অ্যাড প্রিভিউটা ওপেন করে দিই, অ্যাডটা এখানে শো হবে। হ্যালো ওয়ার্ল্ড আমি লিখলাম, দেন হচ্ছে আমি এখান থেকে হেডলাইন দিতে চাই, একটা হেডলাইন দিব বাই নাও। আমার এখানে কি দরকার, একটা কল টু অ্যাকশন বাটন দেওয়া দরকার, আমি দিলাম গেট অফার এবং আমার একটা লিঙ্ক দিতে হবে যেটা আমি ট্রাফিক অ্যাড রান করতেছি, এই যে ওয়েবসাইটের লিঙ্ক। লাইক আমি একটা ওয়েবসাইটে দিই, আমি যে কোনো একটা ওয়েবসাইট এখানে দিতে পারি। তো যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি এখানে দিয়ে দিলাম বোঝার জন্য। দেখুন আমার কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি হয়ে গেছে, গেট অফার বাই না, এই যে এটা হচ্ছে অ্যাড। এখন আমার কাজ কি, গেট অফার এখানে ক্লিক করা, দেন হচ্ছে নিচে যাওয়া, অপশনগুলি দিয়ে দেওয়া। ওকে বাস, এইভাবে কিন্তু আমি একটা অ্যাড খুব সহজে তৈরি করে ফেলতে পারি। আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাড লেয়ার ব্যাপারটা কাজ কিভাবে করে এবং কোনটার মধ্যে কি কি অপশনগুলো থাকবে। সো ডিটেলস আমরা আরো দেখব কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট রান করে, আরো অনেক ডিটেলস দেখা আছে। শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য এই অপশনগুলো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। নেক্সট লেসনে আবার দেখা হচ্ছে। যদি এই লেসনটি বুঝে না থাকেন তাহলে আবার আপনাকে রিপিট করতে হবে। হ্যালো লিসনার, দিস ইজ ইওর হোস্ট অ্যান্ড মেন্টর দিলখান অনিক, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে আমি কথা বলবো ফেসবুক অ্যাড অবজেক্টিভের ডিটেলস নিয়ে। ফেসবুক অ্যাড অবজেক্টিভকে আপনি তিনটি ভাগে ভাগ করতে পারেন। একটি হচ্ছে অ্যাওয়ারনেস, একটি হচ্ছে কনসিডারেশন, আর একটি হচ্ছে কনভার্সন। এই লেয়ার তিনটি এর আগে ছিল ফেসবুকের এই লাস্ট যে আপডেটটা আসছে অ্যাড ম্যানেজারে, ইউআইটার আগে আরেকটা ইউআই ছিল, সেই ইউআইতে এই তিনটা ভাগ ছিল, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। সো এটা দিয়ে প্রথমে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করবো, তাহলে আপনার জন্য বুঝতে আমার মনে হয় সুবিধা হবে, এবং পরবর্তীতে বর্তমান যে লেটেস্ট আপডেটটা আছে সেটা আমরা দেখবো, যেন আপনি আলাদা করতে পারেন কোনটার কাজ কি। কারণ এখন যেটা আছে সেটাও ইজি ওয়ে, কিন্তু বোঝার জন্য কিছু কমপ্লিকেটেড জিনিস আছে যেগুলো আগেরটাতে ইজি ওয়েতে আপনি বুঝতে পারবেন। সো আগের যে অ্যাড লেয়ারটা ছিল সেটা দিয়ে একটু দেখাই। আগের অ্যাড অবজেক্টিভটা কিভাবে কাজ করতো। এখন আমরা যখন ক্যাম্পেইনিং এ ক্লিক করি, আমরা যখন ক্যাম্পেইনিং থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করি তখন এরকম অপশন আসতেছে, আর আগে লেয়ারটা আসতো এরকম অপশনে। সো এখানে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, এখন এই টপিকগুলো এখানেও আছে কিন্তু একবারে আছে, একসাথে আছে। সো এগুলো একটু আমরা বোঝার চেষ্টা করি এই পার্টটা, তাহলে পরের পার্টটা বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। প্রথমে বলতেছি অ্যাওয়ারনেস, এই ব্যাপারটা নিয়ে। অ্যাওয়ারনেসের মধ্যে দেখবেন দুইটা অপশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ। আসলে অ্যাওয়ারনেস এর কখন রান করা হয় এই ব্যাপারটা বুঝতে হবে। কনসিডারেশন এর কখন রান করা হয়, কনভার্সন এর কখন রান করা হয়, এই ব্যাপারে যদি আপনি বোঝেন, আগামী দিনে ফেসবুক অ্যাড রান করা আপনার জন্য খুবই সহজ হয়ে দাঁড়াবে। যখন আপনি কোনো প্রোডাক্টের প্রমোশন এমন ভাবে করতে চান যেন আপনার ইন্টেনশনে হচ্ছে প্রচুর পরিমাণ মানুষকে দেখানোই আমার মেইন ইন্টেনশন, আমি প্রচুর পরিমাণ মানুষ যেন আমার অ্যাডটা দেখে, প্রচুর পরিমাণ মানুষ যেন প্রোডাক্টটা সম্পর্কে জানে, এটাই হচ্ছে আমার ইন্টেনশন। আপনার ইন্টেনশন এটা, তখন আপনি অ্যাওয়ারনেস অ্যাড সিলেকশন করবেন। অ্যাওয়ারনেস এর মধ্যে দুটো পার্ট, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর একটা হচ্ছে রিচ। যখন আপনি চান প্রচুর রিলেভেন্ট মানুষকে দেখানোর জন্য তখন আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা সিলেকশন করবেন। যখন আপনার ইন্টেনশন থাকে প্রচুর ইউনিক মানুষের কাছে আপনি দেখাবেন, তখন আপনার রিচ, এই অপশনটা আপনি সিলেকশন করতে পারেন। ওকে, সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচের মধ্যে রিচ হচ্ছে এমন একটা অপশন যে অপশনের মধ্যে আপনি একদিনে একটা মানুষকে আপনি কতবার এই অ্যাডটা দেখাবেন সেটা আপনি সেট করতে পারবেন। সো অ্যাওয়ারনেস অ্যাডটা আমরা তখনই রান করি যখন আমাদের ইন্টেনশন হচ্ছে, যখন আমরা ফেসবুকের কাছ থেকে চাই যত পরিমাণ মানুষের কাছে সম্ভব তুমি আমার এইটা প্রচার করো, আমার লিঙ্কে ক্লিক দরকার নেই, আমার ভিডিও দরকার নেই, শুধুমাত্র আমার দরকার ইমপ্রেশন, পাবলিক যেন আমার এটা রিচ করে, আমার পাবলিক যেন এটা দেখে, এটাই আমি চাচ্ছি, তখন আমরা অ্যাওয়ারনেস অ্যাড রান করবো। এরপর হচ্ছে কনসিডারেশন। কনসিডারেশন একটা হচ্ছে যখন মাল্টিপল অ্যাকশন আপনি ফিল আপ করাতে চান। মাল্টিপল অ্যাকশন বলতে আপনার যদি ট্রাফিক দরকার পড়ে তখন আপনি ট্রাফিক অ্যাড রান করবেন। আপনার কি দরকার, আপনার ইন্টেনশন হচ্ছে আমি ফেসবুকের কাছ থেকে চাচ্ছি যে আমার ওয়েবসাইটের মধ্যে ফেসবুকের ট্রাফিকটা আমার ওয়েবসাইটে ড্রাইভ হোক, আমার লিঙ্কে ক্লিক করলে ওয়েবসাইট আসুক, একটা ল্যান্ডিং পেজে আসুক, একটা প্রোডাক্ট পেজে আসুক, তখন আপনি ট্রাফিক অ্যাড রান করবেন। এঙ্গেজমেন্ট অ্যাড, যখন আপনার ফেসবুক কোনো পোস্টের মধ্যে এঙ্গেজমেন্ট দরকার পড়বে। এঙ্গেজমেন্টটা কি, লাইক, কমেন্ট, শেয়ার, এগুলো হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড। লাইক, আপনি ফেসবুক একটা লাইক অ্যাড রান করতে যাচ্ছেন ফেসবুক পেজে,
এটা এঙ্গেজমেন্ট অ্যাডের মধ্যে পাওয়া যাবে। আপনি একটা ইভেন্ট বুস্ট করতে যাচ্ছেন, এটা এঙ্গেজমেন্টের অ্যাডের মধ্যে পাওয়া যাবে। আপনি চাচ্ছেন আপনার একটা পোস্টের মধ্যে প্রচুর মানুষ লাইক কমেন্ট করবে, এটা এঙ্গেজমেন্ট অ্যাডের মধ্যে চলে যাবে। তার মানে আপনার ইন্টেনশনটা কি? আপনার ইন্টেনশন হচ্ছে ফেসবুক যেন আপনার অ্যাডটা এমন ভাবে প্রমোট করে যেন প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট পাওয়া যায়, এবং ফেসবুক আপনার কাছ থেকে কেন পেমেন্ট কাটবে? এই লাইক কমেন্ট শেয়ারের জন্য, এঙ্গেজমেন্টের জন্য মূলত পেমেন্টটা কাটবে। দেন আমি একটু ড্রপ করে ভিডিওতে চলে আসি। ভিডিও ভিউয়ার, আপনার ইন্টেনশনটা কি? আপনি ফেসবুকের কাছ থেকে কি চাচ্ছেন? আপনি চাচ্ছেন আমার ভিডিওটা যেন বেশি বেশি ভিউ হয়। তো এখন ফেসবুকে আপনাকে কাছ থেকে কেন পেমেন্ট কাটবে? ফেসবুক আপনার কাছ থেকে কাটবে ভিডিও ভিউর জন্য পেমেন্ট। ফেসবুক ক্যালকুলেশন করে দেখাবে যে তোমার কাছ থেকে আমি পেমেন্টটা কাটতেছি ভিডিও ভিউ করার জন্য। সো এখন পয়েন্ট হচ্ছে এই যে ট্রাফিক অ্যাড, এঙ্গেজমেন্ট অ্যাড, ভিডিও অ্যাড। ভাবুন এমন একটা অ্যাডভার্টাইজমেন্ট আপনি রান করলেন যেটা ডিসক্রিপশনের মধ্যে একটা লিংক আছে, এটা একটা ভিডিও অ্যাড, এবং এটা আপনি বুস্ট করলেন, তো এটা তো লাইক কমেন্ট শেয়ার আসবে। এই একটা ক্রিয়েটিভ যদি অ্যাডভার্টাইজমেন্ট রান করেন, লাইক এমন একটা অ্যাড যেটার মধ্যে একটা ভিডিও আছে, যেটার মধ্যে একটা ডিসক্রিপশন আছে, এবং ডিসক্রিপশনের মধ্যে একটা লিংক আছে, এটার মধ্যে আবার মেসেজ নাও বাটন আছে, আবার নিচে লাইক কমেন্ট শেয়ারেরও অপশন আছে। এই অ্যাডটা যদি আমরা ট্রাফিক অ্যাড হয়ে রান করাই, তাহলে ফেসবুক আমাদের কাছে কেন পেমেন্ট কাটবে? ফেসবুক আমাদের কাছ থেকে পেমেন্ট কাটবে লিংকে ক্লিক করার জন্য। লিংকে তো ক্লিক করবে, সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটাও ভিউ হবে, আমাদের মেসেজও আসবে, লাইক কমেন্টও আসবে, এগুলো কিন্তু আসবে। কিন্তু ফেসবুক ক্যালকুলেশন করে দেখাবে ট্রাফিকের জন্য আমরা পেমেন্টটা কাটতেছি। আসলে ফেসবুক ট্রাফিক, এঙ্গেজমেন্ট কিংবা ভিডিও ভিউর জন্য টাকা কাটে না। ফেসবুক টাকা কাটে মূলত ইমপ্রেশনের জন্য। বাট ফেসবুক ক্যালকুলেশনটা দেখাবে আমি ট্রাফিকের জন্য টাকা কাটতেছি, এঙ্গেজমেন্টের জন্য টাকা কাটতেছি। বাট কেন? ফেসবুকে আমরা বলেছি যে অ্যাডভার্টাইজমেন্টটা এমন ভাবে অপটিমাইজ করো, এমন ভাবে প্রমোট করো যেন আমার বেশি বেশি ট্রাফিক আসে, যেন আমার বেশি বেশি আমার ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে ভিউ হয়, এটা আমরা সিলেকশন করতে পারবো। সেম ভাবে একটা অ্যাড যেটার মধ্যে ডিসক্রিপশনে আপনার লিংক আছে, আপনার এটা একটা ভিডিও, এবং এটার মধ্যে লাইক কমেন্ট শেয়ার করা যাচ্ছে। সো এই অ্যাডটা যদি আপনি এঙ্গেজমেন্ট অবজেক্টিভ সিলেকশন অবস্থায় প্রমোট করেন, অ্যাডভার্টাইজমেন্ট রান করেন, তাহলে ফেসবুক আপনার কাছে কেন কাটবে টাকা? ফেসবুক বলবে আমি তোমার কাছে টাকা কাটবো এঙ্গেজমেন্টের জন্য। সেম ভাবে ওই একই অ্যাড যদি আবার আপনি ভিডিও ভিউতে রান করেন, তাহলে ফেসবুক বলতেছে দেখাবে আপনাকে ভিডিও ভিউর জন্য আমি পেমেন্টটা কাটতেছি। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে আপনি একই কন্টেন্ট, একই অ্যাড মাল্টিপল অবজেক্টিভে রান করতে পারবেন, কিন্তু ফেসবুক এটা আলাদা আলাদা ভাবে কাউন্ট করবে, কারণ অবজেক্টিভ সিলেকশনে আপনি আলাদা আলাদা অবজেক্টিভ সিলেকশন করেছেন। দেন অ্যাপ ইনস্টলেশন অ্যাপ, যখন আপনি কোনো প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর অ্যাপ নিয়ে কাজ করতে যাবেন, যখন আপনার ইন্টেনশন হবে ক্লায়েন্ট যেন এই অ্যাপটা ডাউনলোড করে, তখন আপনি অ্যাপ ইনস্টল অ্যাপটা রান করবেন। লিড জেনারেশন অ্যাড, যখন আপনি ক্লায়েন্টের ইনফরমেশন চান। কিছু কিছু প্রোডাক্ট কিন্তু ফেসবুকে সেল করা যায় না। আসলে ফেসবুকে কোনো প্রোডাক্টই সেল করা যায় না, ফেসবুকে প্রমোশন করা যায়। প্রোডাক্ট সেলের দায়িত্ব হচ্ছে স্ট্র্যাটেজি যারা বানায় তাদের উপর পড়ে, এবং প্রোডাক্টটা কতটুকু ভালো, প্রোডাক্টটা কতটুকু ইউনিক, প্রোডাক্টের বাজেট কিরকম, এগুলোর উপর মূলত সেলটা ডিপেন্ড করে। বাট কিছু প্রোডাক্ট আছে যেগুলো ফেসবুকের মাধ্যমে কখনোই সরাসরি ল্যান্ডিং পেজের মাধ্যমে কিংবা কনভারসেশনের আর কি মেসেজের মাধ্যমে বিক্রি করা সম্ভব হয় না। লাইক আপনি একটা বাইক বিক্রি করতে যাচ্ছেন, বাইকের দাম 2.5 লাখ টাকা। এখন কেউ কিন্তু ফেসবুকে অ্যাড দেখে ফেসবুকে লিঙ্কে ক্লিক করে 2.5 লাখ টাকা দিয়ে বাইক কিনে ফেলবে না। আপনি গাড়ি বিক্রি করতে চান, আপনি ফার্নিচার বিক্রি করতে চান, এই ধরনের প্রোডাক্ট কিন্তু পাবলিক সরাসরি ফেসবুকে ওয়েবসাইটে প্রমোট করলে কিংবা লিঙ্কে ক্লিক করে সরাসরি পারচেজ করে না। কিভাবে করে? এরা চায় যেন এরা চায় কিছু কথা বলতে, কমিউনিকেশন করতে, তারপর তারা সরাসরি ভিজিট করে, প্রোডাক্ট দেখে, তারপর তারা পারচেজ করে। সো লিড জেনারেশনের মধ্যে ব্যাপারটা এরকম হয়, আপনি ক্লায়েন্টের ইনফরমেশন নিচ্ছেন, লাইক তার নাম্বার, ইমেল অ্যাড্রেস নিচ্ছেন, পরবর্তীতে তাকে আপনি ফোন কলের মাধ্যমে কিংবা ইমেলের মাধ্যমে কমিউনিকেট করতেছেন, এবং তাকে একটা ফলো আপের উপর আপনি কন্টিনিউয়াসলি আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস সম্পর্কে জানাচ্ছেন। সো লিড জেনারেশন হচ্ছে কোনো ক্লায়েন্টের ইনফরমেশনটা আপনি কালেক্ট করতে চান, হইতে পারে তার ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে তার এজ, মাল্টিপল জিনিস হতে পারে লিড জেনারেশন অ্যাডের জন্য। তো যখন ক্লায়েন্টের ইনফরমেশন দরকার যেটা আপনি নরমালি পাচ্ছেন না, লাইক আপাতত বোঝানোর চেষ্টা করি ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এটা দিয়ে, তখন আপনি লিড জেনারেশন অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন। দেন আপনার যখন প্রচুর পরিমাণ মেসেজ দরকার পড়বে, লাইক আপনি এমন একটা সার্ভিস নিয়ে কাজ করতেছেন যেটা অর্ডার পাওয়ার পর আপনি তৈরি করেন, যেমন ক্লোথিং বিজনেসের কথা বলি, অনেকে কাস্টম প্রোডাক্ট তৈরি করে, লাইক ফিমেল প্রোডাক্ট যেগুলো হয় সেগুলো হচ্ছে ফিমেলরা চায় তার বডি শেপে সেটাকে তৈরি করে নেওয়ার জন্য। এর জন্য কি হয়? এর জন্য তারা প্রথম অবস্থায় প্রোডাক্টটাকে অর্ডার করে, অর্ডার করার পর যে প্রোডাক্টটা তৈরি করে সে মূলত ওই প্রোডাক্টটাকে যে প্রোডাক্টটা ডেলিভারি করবে, প্রোডাক্টটা
দেবে, সে অর্ডার পাওয়ার পর ওই কাস্টম সাইজে সে প্রোডাক্টটা তৈরি করে, তারপর সে সেটাকে ডেলিভারি করে। সো এই ধরনের যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আবার আপনি ল্যান্ডিং পেজের মাধ্যমে বিক্রি করতে পারবেন না, কারণ কাস্টমার প্রচুর কোয়ারি থাকে, এক ধরনের সাইজ থাকে, এটা থাকে ওইটা থাকে, অনেক ধরনের কনফিউশন থাকে, এবং ফিমেল প্রোডাক্টে তো অনেক বেশি কনফিউশন। সো এই ধরনের প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে চান, আপনার ইন্টেনশন যদি হয় বিক্রি করা, তাহলে কিন্তু তাদের সাথে অবশ্যই আপনাকে কমিউনিকেট করতে হবে মেসেঞ্জারে। সো আপনি যদি চাচ্ছেন আপনার ক্লায়েন্ট প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য আপনাকে প্রচুর পরিমাণ মেসেজ করুক, তখন আপনি মেসেজ অ্যাড রান করবেন। আর কনভার্সন অ্যাড কখন? কনভার্সন হচ্ছে তখন যখন নাকি আপনি বাজেট অপটিমাইজেশনের মাধ্যমে বুঝতে চান কোন অ্যাডের মাধ্যমে আমার কতগুলি আমার প্রোডাক্ট সেল হচ্ছে। এখন মাল্টিপল টাইপের কনভার্সন থাকে। যদি কেউ ভাবে শুধুমাত্র প্রোডাক্ট সেল করে কনভার্সন, না, প্রোডাক্ট সেল করা কনভার্সন না। ছোট কনভার্সন দুই ধরনের হয়, একটা হচ্ছে বিগ কনভার্সন, একটা হচ্ছে স্মল কনভার্সন। ফেসবুকে আপনি এটাও কনভার্সন আকারে দেখাইতে পারবেন যে কতগুলি একটা অ্যাডের মাধ্যমে কতগুলি লিড জেনারেট হলো, এই লিডটাকে ফেসবুক কনভার্সন আকারে ধরবে। যদি ল্যান্ডিং পেজের মাধ্যমে লিডটা জেনারেট হয়, আপনি কনভার্সন আকারে এটা ধরতে পারেন যে একটা ক্লিক করলো, এটা একটা কনভার্সন। একটা প্রোডাক্টে সে রেজিস্ট্রেশন করলো, এটা একটা কনভার্সন। সো মাল্টিপল টাইপের কনভার্সন, এবং সবচেয়ে বড় কনভার্সন প্রোডাক্ট সেল করা। সাপোজ আপনি $50 একটা অ্যাড রান করলেন, আপনি দেখতে যাচ্ছেন এই অ্যাডের মাধ্যমে আমার কতগুলি প্রোডাক্ট সেল হচ্ছে, আমি এটা কাউন্ট করতে যাচ্ছি। এবং এখানে একটা সুবিধা হচ্ছে ফেসবুক তাদের কাছে এই ধরনের অ্যাডভাইসগুলো নিয়ে যায় যাদের ইন্টেনশন হচ্ছে প্রোডাক্ট বেশি বেশি পারচেস করা। বাট সব জায়গায় কিন্তু এই থিওরিটা কাজ করবে না। শুধুমাত্র প্রথমবার যে আগে পারচেস করছে সে যে এখন পারচেস করবে, নতুন কেউ পারচেস করবে না, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি কনভার্সন অ্যাড রান করতেছেন, যদি ইন্টেনশন হয় শুধুই সেল করা, তাহলে কিন্তু এটা প্রথম অবস্থায় আপনার জন্য কাজ নাও করতে পারেন, কারণ আপনি মার্কেটে নতুন আসছেন, আপনি নতুন ফেসবুক পেজ ওপেন করছেন, অনেক বেশি লাইক ফলোয়ার নেই, ঠিক আছে। আপনি যদি ল্যান্ডিং পেজের মাধ্যমে একটা প্রোডাক্ট প্রমোশন করতে চান, ক্লায়েন্টের সাথে যদি কমিউনিকেট না করেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে না, ট্রাস্টের ভিতরে ইস্যু হয়ে দাঁড়াবে। একটা সার্টেন টাইম পর আপনি কনভার্সন অ্যাড রান করতে পারেন। আর যদি প্রোডাক্ট হয় একদমই ইউনিক এবং নিডি একটা প্রোডাক্ট, যেমন করোনার সময় মাস্ক চলছে, আপনি যদি কম দামে, এত মানুষের সাথে চ্যাটিং করা সম্ভব না মাস্ক নিয়ে, সো আপনি ল্যান্ডিং পেজ বানিয়ে ফেলছেন একটা, যেখানে একটা নির্দিষ্ট প্রোডাক্ট আছে, সেখান থেকে সরাসরি আপনি প্রোডাক্টটা পারচেস করতে পারবে, এবং এটার জন্য আপনি একটা কনভার্সন অ্যাডভার্টাইজমেন্ট রান করলেন। আপনি দেখতেছেন এই অ্যাডের মাধ্যমে কতগুলো প্রোডাক্ট সেল হচ্ছে, আপনি কাউন্ট করতে পারতেছেন, অ্যাড অপটিমাইজ করতে পারতেছেন যে কোন অ্যাড কি জন্য কাজ করতেছে। আমরা অনেকেই এই ভুলটা করি বিগিনিং লেভেলে, মনে করি সেলস অ্যাড রান করলেই মনে আমাদের জন্য সুবিধা। মনে রাখবেন, সেলস অ্যাড রান করলে যদি সুবিধা হইতো, ফেসবুক এতগুলো অবজেক্টিভ কখনোই রাখতো না। এতগুলো অবজেক্টিভ রাখার কারণ হচ্ছে আমাদের ইন্টেন্টের উপর ডিপেন্ড করে আমরা আসলে ফেসবুকের কাছ থেকে কি চাচ্ছি। আমি আবারও বলতে চাই, আগেও বেশ কয়েকবার বলেছি, কোনো মিডিয়া বাইং প্ল্যাটফর্ম আপনার প্রোডাক্ট সেলিং এর দায়িত্ব নেবে না। আপনাকে এটাকে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, ফানেল তৈরি করতে হবে এমন ভাবে যেন এই ফানেলে ক্লায়েন্ট আসলে আপনাকে প্রোডাক্ট, আপনার প্রোডাক্ট যদি সে যদি না নেয়, তার জন্য গিল্টি ফিল হয়, সেজন্য প্রোডাক্টটা পারচেজ করতে চায়। এই সেলস ফানেলটা আপনাকে তৈরি করতে হবে, এবং এটার শুরুই হচ্ছে অবজেক্টিভ সিলেকশন দিয়ে। আশা করি অল অবজেক্টিভের ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। এখন এই স্ট্রাকচারটাই নতুন করে আমাদের সামনে চলে আসছে এইভাবে। দেখুন, আগে যেরকম 3টা ভাগ ছিল, এখন 3টা ভাগ নেই, এখন ভাগ হচ্ছে এই কয়টা। সো এখন এই অ্যাওয়ারনেসের মধ্যে কি আছে, আপনি যদি ক্লিক করে দেখবেন, অ্যাওয়ারনেসের মধ্যে আপনি রিচ পাবেন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস পাবেন, এটার মধ্যে আবার ভিডিও ভিউ আছে, এটার মধ্যে আবার ভিডিও ভিউ আছে। এই ভিডিও ভিউটা আবার কোথায় আছে? এঙ্গেজমেন্টের মধ্যে আছে। দেখুন, এঙ্গেজমেন্টের মধ্যে আবার ভিডিও ভিউ আছে। সো দুই জায়গায় কিন্তু এখন ভিডিও ভিউ আছে। দেন আপনি যদি চিন্তা করেন যে আমার মেসেজ দরকার, দেখুন এখানে যদি আপনি ক্লিক করেন, দেখুন এখানে আপনি মেসেজ পাওয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন, ট্রাফিকের মধ্যে মেসেজের অপশন আছে। আপনি যদি আবার ক্লিক করেন এঙ্গেজমেন্টের মধ্যে, আপনি মেসেজ অপশন পাবেন, ঠিক আছে। আবার সেলসের মধ্যে আপনি মেসেজ অপশন পাবেন। সো কথা হচ্ছে যে একই অবজেক্টিভ তো মাল্টিপল প্ল্যাটফর্মের মধ্যে আছে। আগে ছিল একটা, এই জন্য প্রথম ওইটা দেখিয়ে নিলাম আমি আপনাদেরকে, যেন আপনারা এই ইন্টেনশনটা ক্লিয়ার হতে পারেন। এখন কথা হচ্ছে আমি আসলে কোনটা সিলেকশন করবো। আমার তো মেসেজই দরকার, সাপোজ আপনার মেসেজ দরকার, কিন্তু আমি কোনটাতে রান করব? আমি কি আমার ট্রাফিকের মধ্যে মেসেজ রান করব, নাকি এঙ্গেজমেন্টের মধ্যে রান করব, নাকি আমি সেলসের মধ্যে রান করব? কোনটা রান করলে আমার জন্য বেটার হবে? খুবই কমপ্লিকেটেড একটা কোশ্চেন। সো যখন আপনি এক্সপার্ট হবেন, তখন আপনি বুঝতেই পারবেন যে আমার মেসেজ হচ্ছে একটা, এঙ্গেজমেন্ট, এই জন্য আমার এঙ্গেজমেন্ট রান করা দরকার। বাট টু দি পয়েন্ট, আপনি যদি এক্সপেরিমেন্ট করতে চান, আপনি যদি অ্যাডের ভালো রেজাল্ট আনতে চান, হতেই পারে এমন একটা অ্যাডভার্টাইজমেন্ট যেটাতে এঙ্গেজমেন্টে বেশি টাকা খরচ হচ্ছে, ট্রাফিকে কম টাকা খরচ হচ্ছে। তার মানে আপনি যদি মেসেজটা ট্রাফিকের মাধ্যমে রান করেন কিংবা সেলসের মাধ্যমে রান করেন, তাহলে আপনার টাকা কম খরচ হচ্ছে, কিন্তু এঙ্গেজমেন্টে রান করলে বেশি খরচ হচ্ছে। এখন আপনারা ভাবতে পারেন যে অ্যাডভার্টাইজমেন্টের টাকা কম হইলে মনে হয়
আমাদের ভালো রেজাল্ট আসবে। মোটো ব্যাপারটা এরকম না। পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে যাওয়াই হচ্ছে আমাদের মূল টার্গেট। যেমন আমি এরকম অনেক অ্যাডভার্টাইজমেন্টে আমি নিজেও করেছি যে 3 সেন্ট মাত্র 3 সেন্টে মেসেজ আসতেছে, 2 সেন্টে মেসেজ আসতেছে। আমি সেই অ্যাডভার্টাইজমেন্ট অফ করে দিয়ে আমার যে 7 সেন্ট 8 সেন্ট 10 সেন্টে মেসেজ কাটতেছে, আমি সেই একটা রান করে রাখছি। এর কারণ কি, আমি দেখতেছি 3 সেন্টে যেটা মেসেজ আসতেছে ঠিক আছে, কিন্তু এটাতে পটেনশিয়াল ক্লায়েন্ট নাই। কিন্তু যেটা 10 সেন্টে মেসেজ আসতেছে সেটাতে আবার পটেনশিয়াল ক্লায়েন্ট আছে। সো এই যে ব্যাপারগুলো, এগুলোকে কন্টিনিউয়াসলি আপনাকে স্টেপ বাই স্টেপ রিসার্চ করে, মাল্টিপল অ্যাড রান করে, একটা অ্যাডের সাথে আরেকটা অ্যাডের কম্পেয়ার করে, এবি টেস্ট করে আপনাকে ফাইন্ড আউট করতে হবে আসলে কোন অ্যাডের পারফরমেন্স এবং রেজাল্ট ভালো। শুধুমাত্র কম বাজেটের মধ্যে আপনার অ্যাকশন ফিল আপ হচ্ছে। কম বাজেটের মধ্যে অ্যাকশন বলতে আমি বোঝাচ্ছি মেসেজ, ট্রাফিক, ক্লিক, ভিউ, এগুলো হচ্ছে। এগুলো কিন্তু আপনার ইন্টেনশন না। দিন শেষে যদি আপনার ইন্টেনশন থাকে প্রোডাক্ট সেল করা, বিক্রি করা, একটা হচ্ছে প্রোডাক্ট আমি ব্র্যান্ডিং করতে চাই, তখন আপনি অ্যাওয়ারনেস অ্যাড দেন, ডাজন্ট ম্যাটার কে ক্লিক করলো, কে পারচেজ করলো, এটা ম্যাটার না। পাবলিক সম্পর্কে জানতেছে একটা প্রোডাক্ট সম্পর্কে, এটা একটা নতুন প্রোডাক্ট, পাবলিক এটার মুখে মুখে এটা মুখে মুখে এটা নাম থাকতে হবে। পাবলিক যেটা দেখতে দেখতে বিরক্ত হয়ে যায়, এরকম একটা পজিশন সিচুয়েশন আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন, তার জন্য আপনি অ্যাওয়ারনেস অ্যাড রান করতে পারেন। বাট ইন্টেনশন যখন একটা অ্যাকশন ফিল আপ করানো, লাইক আপনার ইন্টেনশন হচ্ছে আপনি প্রোডাক্টটা সেল করবেন, তখন কিন্তু বুঝে শুনে অ্যাড অপটিমাইজ করতে হবে, বুঝে শুনে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে হবে, এবং মাস্ট বি 3-4টা অ্যাডের সাথে আপনার কম্পেয়ার করতে হবে। ওকে, সো আমি আবার একটু রিপিট করছি। যখন আমাদের প্রচুর পরিমাণ রিচ দরকার পড়বে, ইমপ্রেশন দরকার পড়বে, তখন মূলত আমরা অ্যাওয়ারনেস অ্যাডটা রান করব। এক কথায় বলতে গেলে আমি চাচ্ছি আমার কোনো পোস্ট, আমার কোনো প্রোডাক্টকে আমি প্রচুর পরিমাণ মানুষের কাছে পৌঁছে দিতে যাচ্ছি খুব কম সময়ের মধ্যে, প্রচুর পরিমাণের জন্য আমি রিচ পাই, তখন আমরা অ্যাওয়ারনেস এই ধরনের অ্যাডটা রান করবো। অ্যাওয়ারনেসের মধ্যে আমরা আরো কিছু অপশন পাবো। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমি একটু ক্লিক করি, এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে, তারপর ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, এগুলো আমরা পাবো। এগুলোর ভিতর থেকে আমরা স্টেপ বাই স্টেপ আগাম দিয়ে দেখবো। যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে কিংবা ল্যান্ডিং পেজের মধ্যে প্রচুর পরিমাণ লিঙ্কে ক্লিক দরকার, ল্যান্ডিং পেজ ভিউ দরকার, ওয়েবসাইট ভিউ দরকার, তখন আমরা যেটা দেখতে দেখতে বিরক্ত হয়ে যায়, এরকম একটা পজিশন সিচুয়েশন আপনি ক্রিয়েট করতে যাচ্ছেন, তার জন্য আপনি অ্যাওয়ারনেস অ্যাড রান করতে পারেন। বাট ইন্টেনশন যখন একটা অ্যাকশন ফিল আপ করানো, লাইক আপনার ইন্টেনশন হচ্ছে আপনি প্রোডাক্টটা সেল করবেন, তখন কিন্তু বুঝে শুনে অ্যাড অপটিমাইজ করতে হবে, বুঝে শুনে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে হবে, এবং মাস্ট বি 3-4টা অ্যাডের সাথে আপনার কম্পেয়ার করতে হবে। ওকে, সো আমি আবার একটু রিপিট করছি। যখন আমাদের প্রচুর পরিমাণ রিচ দরকার পড়বে, ইমপ্রেশন দরকার পড়বে, তখন মূলত আমরা অ্যাওয়ারনেস অ্যাডটা রান করব। এক কথায় বলতে গেলে আমি চাচ্ছি আমার কোনো পোস্ট, আমার কোনো প্রোডাক্টকে আমি প্রচুর পরিমাণ মানুষের কাছে পৌঁছে দিতে যাচ্ছি খুব কম সময়ের মধ্যে, প্রচুর পরিমাণের জন্য আমি রিচ পাই, তখন আমরা অ্যাওয়ারনেস এই ধরনের অ্যাডটা রান করবো। অ্যাওয়ারনেসের মধ্যে আমরা আরো কিছু অপশন পাবো। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমি একটু ক্লিক করি, এই যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ঠিক আছে, তারপর ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, এগুলো আমরা পাবো। এগুলোর ভিতর থেকে আমরা স্টেপ বাই স্টেপ আগাম দিয়ে দেখবো। যখন আমাদের ওয়েবসাইটের মধ্যে কিংবা ল্যান্ডিং পেজের মধ্যে প্রচুর পরিমাণ লিঙ্কে ক্লিক দরকার, ল্যান্ডিং পেজ ভিউ দরকার, ওয়েবসাইট ভিউ দরকার, তখন আমরা ট্রাফিক একটা রান করব। দেন আমাদের যখন হচ্ছে পোস্টের মধ্যে এঙ্গেজমেন্ট দরকার, পেজ লাইক বুস্ট করা দরকার, আমাদের ইভেন্ট বুস্ট করা দরকার, গ্রুপ বুস্ট করা দরকার, যখন আমাদের এক কথায় পেজের এঙ্গেজমেন্ট ডেভেলপমেন্ট করা দরকার, ভিডিও ভিউ দরকার, তখন আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট এই অপশনটাতে থেকে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রান করব। এখান থেকে আপনি মেসেজ সেটাও কিন্তু রান করতে পারেন। মেসেজ যদি আপনি চান যে মেসেঞ্জার অ্যাড রান করবেন, সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। লিডার, যখন কাস্টমারের ইনফরমেশন আমার দরকার পড়বে, লাইক ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই ধরনের ইকুইপমেন্ট যখন আমার কাছে দরকার পড়বে, তখন আমি মূলত লিড অ্যাডভার্টাইজমেন্ট রান করব। লিড অ্যাড মাল্টিপল ওয়েতে রান করা যায়। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে একটা ইনস্ট্যান্ট ফর্ম, ফেসবুক ফর্ম আপনাকে প্রোভাইড করবে। ক্লিক করলে ফেসবুক থেকে একটা ফর্ম ওপেন হবে, সেই ফর্মটা একজন ফিল আপ করলে আপনার কাছে তার ইনফরমেশনটা চলে আসবে, ইমেল, ফোন নাম্বার কিংবা অ্যাড্রেস, আরো যেটা আপনি চান কাস্টমাইজ হইতে সেটা আসবে। আর হচ্ছে মেসেজের মাধ্যমেও এই ইনফরমেশন গুলো আপনি নিতে পারেন। তার মানে মেসেজে আপনার স্টোর হবে, এবং এটা আপনি লিড ফর্মের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। এইভাবেও কাজটা করা যায়। অ্যাপ প্রমোশন, যখন আপনি গুগল প্লে স্টোর অ্যাপ কিংবা অ্যাপ স্টোর অ্যাপ আপনি প্রমোট করতে চান,
তখন আপনি অ্যাপ প্রমোশন একটা ব্যবহার করবেন। সেলস অ্যাড যখন আপনার ইন্টেনশন হচ্ছে কনভার্সন অ্যাড রান করা, মাল্টিপল টাইপের কনভার্সন হতে পারে, স্মল কনভার্সন, বিগ কনভার্সন, যেটাই হোক না কেন কনভার্সন অ্যাড রান করার জন্য মূলত আপনি সেলস অ্যাডটা রান করবেন। সো এই যে রেজাল্ট গুলি দেখায়, এই রেজাল্ট আসলে কিভাবে দেখায় সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি জাস্ট এই অ্যাড অ্যাকাউন্টটাকে একটা ম্যাক্সিমাম করে, তো দেখুন আমি এখান থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন অল ওভার এই অ্যাকাউন্টটা আমি প্রায় $8,000 প্লাস খরচ করে ফেলেছি। এবং এখানে দেখুন আমি যদি একটা জিনিস দেখাই, এই কোথায় গেল, এই যে রেজাল্ট এখানে দেখুন আমার রিচের জন্য পেমেন্ট কেটেছে। সো দেখাচ্ছে যে রিচের জন্য আমার পেমেন্ট কেটেছে এখান থেকে। ওকে, রিচের জন্য পেমেন্ট কাটছে। সো এটা লিংক ক্লিকের জন্য পেমেন্ট ফর্মটা একজন ফিল আপ করলে আপনার কাছে তার ইনফরমেশনটা চলে আসবে, ইমেল, ফোন নাম্বার কিংবা অ্যাড্রেস, আরো যেটা আপনি চান কাস্টমাইজ হইতে সেটা আসবে। আর হচ্ছে মেসেজের মাধ্যমেও এই ইনফরমেশন গুলো আপনি নিতে পারেন। তার মানে মেসেজে আপনার স্টোর হবে এবং এটা আপনি লিড ফর্মের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। এইভাবেও কাজটা করা যায়। অ্যাপ প্রমোশন যখন আপনি গুগল প্লে স্টোর অ্যাপ কিংবা অ্যাপ স্টোর অ্যাপ আপনি প্রমোট করতে চান, তখন আপনি অ্যাপ প্রমোশন একটা ব্যবহার করবেন। সেলস অ্যাড যখন আপনার ইন্টেনশন হচ্ছে কনভার্সন অ্যাড রান করা, মাল্টিপল টাইপের কনভার্সন হতে পারে, স্মল কনভার্সন, বিগ কনভার্সন, যেটাই হোক না কেন কনভার্সন অ্যাড রান করার জন্য মূলত আপনি সেলস অ্যাডটা রান করবেন। সো এই যে রেজাল্ট গুলি দেখায়, এই রেজাল্ট আসলে কিভাবে দেখায় সেটা একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি জাস্ট এই অ্যাড অ্যাকাউন্টটাকে একটা ম্যাক্সিমাম করে, তো দেখুন আমি এখান থেকে দেখানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন অল ওভার এই অ্যাকাউন্টটা আমি প্রায় $8,000 প্লাস খরচ করে ফেলেছি। এবং এখানে দেখুন আমি যদি একটা জিনিস দেখাই, এই কোথায় গেল, এই যে রেজাল্ট এখানে দেখুন আমার রিচের জন্য পেমেন্ট কেটেছে। সো দেখাচ্ছে যে রিচের জন্য আমার পেমেন্ট কেটেছে এখান থেকে। ওকে, রিচের জন্য পেমেন্ট কাটছে। সো এটা লিংক ক্লিকের জন্য পেমেন্ট কাটছে, ঠিক আছে। পার লিংকের জন্য দেখুন আমার কত পেমেন্ট কেটেছে সেটা এখান থেকে দেখাচ্ছে। আমার লিডের জন্য পেমেন্ট কেটেছে, দেন হচ্ছে এটা লিংক ক্লিকের জন্য পেমেন্ট কেটেছে, দেন হচ্ছে মেসেজ কনভারসেশনের জন্য পেমেন্ট কেটেছে। তো এরকম ভাবে আপনাকে রেজাল্ট গুলো দেখাবে, ঠিক আছে। কিন্তু মনে রাখবেন একটা জিনিস, আসলে আপনার কাছ থেকে পেমেন্টটা কাটবে কেন ফেসবুক, মূলত পেমেন্টটা কাটবেই ইমপ্রেশনের জন্য। এরকম হইতে পারে আপনার 5 সেন্ট, 10 সেন্ট, 15 সেন্ট, 20 সেন্ট, $1 খরচ হয়ে গেছে কিন্তু একটা মেসেজ আসেনি, তখন কিন্তু ফেসবুক কি এই অ্যামাউন্টটা দেখাবে। এবং এখানে কিন্তু দেখাবে আপনার কস্ট পার রেজাল্টে 0, বাট এখানে কিন্তু আপনার 0 দেখানোর পরও কিন্তু আপনি পেমেন্ট ফেসবুক কেটে নিয়ে যাবে। সো কেন এরকম হয়, কারণ ফেসবুক পেমেন্টটা কাটতেছে আসলে ইমপ্রেশনের জন্য। আর এগুলো আপনাকে জাস্ট ক্যালকুলেশন করে দেখাচ্ছে, কারণ আপনি যে অবজেক্টিভটা সিলেকশন করবেন সেই অবজেক্টিভটার ভিতরে আপনাকে সে পার রেজাল্টে ওই আউটপুটটা দেখানোর চেষ্টা করবে, কাউন্টিংটা আপনাকে দেখানোর চেষ্টা করবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে কোন অপশন আপনি কখন ব্যবহার করবেন। আরো বেটার হবে যখন আপনি আরো প্র্যাকটিস করবেন এবং মাল্টিপল অবজেক্টিভে রান করার চেষ্টা করবেন। একই ইন্টেনশনাল অ্যাড মাল্টিপল অবজেক্টিভ সিলেকশন করবেন, এপি টেস্ট করবেন, স্লিপ টেস্ট করবেন, তখন আপনি আরো ভালো রেজাল্ট এখান থেকে আসলে বুঝতে পারবেন এবং গেইন করতে পারবেন। সো আমাদের মেন কথাটা কি ছিল, মেন কথাটা ছিল আমরা আসলে যদি টার্গেট অ্যাড রান করতে চাই তাহলে কোন অ্যাডটা আমরা রান করব। অ্যাজ এ বিগিনার আমি আপনাকে সাজেস্ট করব 3টে অ্যাডই আপনি রান করেন। কারণ আমি মুখে বলে দিতে পারি যে আপনি এঙ্গেজমেন্টের মধ্যে মেসেজের অ্যাডটা রান করেন, এটাতে ভালো রেজাল্ট পাবেন, বাট কেন ভালো রেজাল্ট আপনি পাবেন এটাও কিন্তু এই কেনর উত্তর কিন্তু আপনাকে জানতে হবে। এবং যখন আপনি এই 3টা প্ল্যাটফর্মে অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কেন অ্যাড রেজাল্টটা ভালো হচ্ছে, ঠিক আছে। আপনি ভিডিও অ্যাড রান করতে চান, আপনি তো ভিডিও অ্যাওয়ারনেস থেকেও পাবেন, আপনি এঙ্গেজমেন্ট থেকেও পাবেন, কোনটা বেটার হবে? আমি বলবো ভিডিও অ্যাডটা আপনি এখান থেকে এঙ্গেজমেন্টের থেকে রান করুন। কারণ ভিডিওর মাধ্যমে যদি কোনো প্রোডাক্ট প্রমোশন করতে চান তাহলে এঙ্গেজমেন্ট, বাট আপনি চাচ্ছেন যে ভিডিও ভিউ আমি চাই, একজন আমাকে কাজ দিয়েছে তুমি আমার প্রচুর পরিমাণ ভিডিও ভিউ এনে দাও, কেন এটা বুস্ট করে এই কারণে, যেমন অনেক মডেল থাকে, অনেক মডেলের পেজে যদি আপনি কাজ করার সুযোগ পান, মাল্টিপল অপশনে আপনি কাজ করার সুযোগ পাবেন যখন আপনি একজন এক্সপার্ট হবেন। ওই ধরনের ভিডিও যদি প্রমোট করতে চান, একটা আপনি ভাবতে পারেন যে একটা মুভির সং হইতে পারে, আপনি ভাবতে পারেন যে একটা কি বলে মাল্টিপল ভিডিও আছে ইউটিউবে যেগুলো বলা হয় কি
মিউজিক ভিডিও যেগুলোকে বলা হয়, এই ভিডিওগুলো আপনি প্রমোশন করবেন, তখন কিন্তু আবার এঙ্গেজমেন্ট অ্যাড হবে না, তখন আপনার আবার অ্যাওয়ারনেস অ্যাড লাগবে। এই যে আমি এটা বলতেছি, এই বলার কারণ হচ্ছে আমি মাল্টিপল প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে দেখেছি যে কোন ধরনের অ্যাডে কখন কি ধরনের রেজাল্ট গেইন করা সম্ভব পাওয়া যায়। সো মুখস্থ এটা করার জিনিস না, মুখস্থ করার জিনিস শেষ। এখন থেকে আমাদের হচ্ছে এক্সপেরিমেন্ট করতে হবে এবং আস্তে আস্তে আমাদের টপিকগুলো শিখতে হবে। সো আমি আপনাদেরকে কমপ্লিটলি লেসনগুলোর মাধ্যমে প্রত্যেকটা অ্যাডই দেখানোর চেষ্টা করব। সো আপাতত এতটুকু আমরা বুঝি যে অবজেক্টিভটা আসলে কিভাবে আমরা সিলেকশন করব, কোন সময় কোন অবজেক্টিভটা সিলেকশন করা দরকার, এবং আমাদের অবজেক্টিভ সিলেকশনের মাধ্যমে আগামী দিনে কাজগুলো কতটা ইজি হবে, এই ব্যাপারগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এখানে গেইনার। ওকে, বাই দ্য ওয়ে, যেটা ছিল যদি মেসেজ রান করতে হয় তাহলে আপনি এঙ্গেজমেন্ট সিলেকশন করে দেন কন্টিনিউ বাটনে ক্লিক করে মেসেজটা রান করতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এই অবজেক্টিভের ব্যাপারগুলো ক্লিয়ার। তবুও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সাপোর্টের টিকেটে আপনি নক করতে পারবেন, নো প্রবলেম, এবং কমেন্টস করতে পারেন নিচে চাইলে, এবং ভিডিওটা আবার রিপিট দেখবেন, 2-3 বার দেখবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। যদিও আমি এক কথা বেশ কয়েকবার বলে ফেলেছি, বারবার রিপিট করছি, কারণ ফান্ডামেন্টালটা ক্লিয়ার হওয়া খুবই জরুরি। যদি ফান্ডামেন্টালটা ক্লিয়ার না হয়, অ্যাডভান্স লেভেলে গিয়ে আমি অনেক কথা বলবো না, এটা এভাবে করতে হবে। বাট ফান্ডামেন্টাল এখানে অনেক কথা বলতেছি, বারবার বলতেছি, একই কথা বলতেছি, কারণ এখানে যদি আমাদের ত্রুটি থাকে অ্যাডভান্স আমরা শিখতে পারবো না। অ্যাডভান্স তার জন্য যার নাকি বেসিক নলেজ ক্লিয়ার। সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট লেসনে। হ্যালো লিসনার, দিস ইজ ইউর হোস্ট এন্ড মেন্টর দিলাখান অনিক, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে আমি আলোচনা করব ফেসবুক অ্যাকাউন্টের পেমেন্ট মেথড নিয়ে। সো ফেসবুকে আমাদের পেমেন্ট মেথড ব্যবহার করতে হয় ফেসবুকে পেমেন্ট করার জন্য। খুবই জটিল বিষয়, ফেসবুকে পেমেন্ট নিয়ে অনেক ধরনের হ্যাসেল ফেস করতে হয় আমাদের। সো হ্যাসেলগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করবো, এবং সমাধান কি সেগুলো নিয়ে আমি আলোচনা করব। সো প্রথমে বলি, নর্মালি পার্সোনাল যে অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাড অ্যাকাউন্টে আপনি পেমেন্ট মেথড ব্যবহার করতে পারবেন 3 ধরনের পেমেন্ট মেথড। একটি কার্ড, পেপাল, আর হচ্ছে ক্রেডিট কিংবা অ্যাড কুপন, যেটাকে বলা হয় অ্যাড ক্রেডিট কুপন, এগুলো আপনি ব্যবহার করতে পারবেন। সো পেমেন্ট মেথডটা আসলে কোথা থেকে অ্যাড করে সেটা একটু জানতে হবে। তার আগে একটু বলি, কার্ড কি ধরনের কার্ড, যে কোনো ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড। আপনার কার্ডটা ডুয়েল কারেন্সি কিনা সেটা আপনার ব্যাংকে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন। যদি ডুয়েল কারেন্সি হয় তাহলে তো আপনি ফেসবুকে সরাসরি পেমেন্ট করতে পারবেন, আর যদি ডুয়েল কারেন্সি না হয় তাহলে আপনি জিজ্ঞেস করবেন ডুয়েল কারেন্সি করার জন্য আপনার কার্ডটাকে কি করতে হবে। লাইক আপনার যদি কোনো ফ্রেন্ড কিংবা ফ্যামিলি মেম্বার বাইরে থাকে তাহলে সরাসরি আপনি পেপাল ব্যবহার করতে পারেন, পেপাল দিয়ে পেমেন্ট করতে পারেন। পেপাল দিয়ে পেমেন্ট করলে ডলার রেট খুবই কম পড়ে, এটা একটা সুবিধা। আর কুপন, মাঝে মাঝে দেখা যায় যে কুপন ফেসবুক প্রোভাইড করে, কিছু জায়গায় কুপন কিনতে পাওয়া যায় এবং অ্যাড ক্রেডিট কিনতে পাওয়া যায়, যেগুলোর মাধ্যমে আপনি অ্যাডভার্টাইজমেন্টটা রান করবেন। বাট এগুলো, এই যে লাস্টে যেটা, সেখানে প্রচুর পেইন আছে, সবসময় কাজ করে না। দেখা যায় আপনি কুপন দিবে, আপনি অ্যাড করতে গেছেন, অ্যাড কুপন নিচ্ছে না, আবার টাকা নিয়ে চলে গেছে। অ্যাড ক্রেডিট অ্যাড অ্যাকাউন্ট পাওয়া যায়, $100 অ্যাড অ্যাকাউন্টে অ্যাড ক্রেডিট অ্যাকাউন্ট কিনলে, লাইক একটা অ্যাড অ্যাকাউন্টে $100 আছে, এরকম একটা অ্যাকাউন্ট কিনলেন, আপনার ডলারের পড়লো সাপোজ 90 টাকা কিংবা আরো কম, অনেক সময় পেমেন্ট করতে পারেন। পেপাল দিয়ে পেমেন্ট করলে ডলার রেট খুবই কম পড়ে, এটা একটা সুবিধা। আর কুপন, মাঝে মাঝে দেখা যায় যে কুপন ফেসবুক প্রোভাইড করে, কিছু জায়গায় কুপন কিনতে পাওয়া যায় এবং অ্যাড ক্রেডিট কিনতে পাওয়া যায়, যেগুলোর মাধ্যমে আপনি অ্যাডভার্টাইজমেন্টটা রান করবেন। বাট এগুলো, এই যে লাস্টে যেটা, সেখানে প্রচুর পেইন আছে, সবসময় কাজ করে না। দেখা যায় আপনি কুপন দিবে, আপনি অ্যাড করতে গেছেন, অ্যাড কুপন নিচ্ছে না, আবার টাকা নিয়ে চলে গেছে। অ্যাড ক্রেডিট অ্যাড অ্যাকাউন্ট পাওয়া যায়, $100 অ্যাড অ্যাকাউন্টে অ্যাড ক্রেডিট অ্যাকাউন্ট কিনলে, লাইক একটা অ্যাড অ্যাকাউন্টে $100 আছে, এরকম একটা অ্যাকাউন্ট কিনলেন, আপনার ডলারের পড়লো সাপোজ 90 টাকা কিংবা আরো কম, অনেক সময় 60 টাকা 70 টাকা তো পাওয়া যায় এই ধরনের অ্যাড অ্যাকাউন্ট গুলি। কিন্তু $100 অ্যাড অ্যাকাউন্ট কেনার পর $20 অ্যাড রান করতে না করতে আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে। সো এরকম প্রবলেম হয়। তো কুপন এবং অ্যাড ক্রেডিট এখান থেকে যতটা সম্ভব দূরে থাকবেন, এটা অপশন, কিন্তু দূরে থাকাই ভালো। আর পেপাল কিংবা কার্ড, এটা আপনি ব্যবহার করতে পারেন। সো কিভাবে এটা অ্যাড করবেন, অ্যাড করার জন্য আপনাকে যেতে হবে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে। যাওয়ার পরে নিচেই দেখবেন অপশন আছে বিলিং পেমেন্ট, কিন্তু অল টুলে ক্লিক করলে আপনি এই বিলিং পেমেন্ট অপশনটা পেয়ে যাবেন। সো বিলিং এন্ড পেমেন্ট, এখানে আমি ক্লিক করি। জাস্ট আমি, এটাতে আমার ডিউ আছে একটা, আমি অন্য একটা অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি।
ওকে, সো এটা একটা অ্যাড অ্যাকাউন্ট। এখান থেকে পেমেন্ট সেটিং আমি ক্লিক করব। পেমেন্ট সেটিং এ ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাড পেমেন্ট মেথড আপনি অপশন পাবেন। অ্যাড পেমেন্ট মেথড এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার কার্ড, পেপাল, অ্যাড ক্রেডিট যেটা বললাম সেই অপশনটা আছে। কার্ড এবং পেপাল এই দুটো আপনি ব্যবহার করতে পারেন। কার্ড ব্যবহার করার জন্য কি করতে হবে, নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। কার্ডের ইনফরমেশন গুলো দিয়ে সেভ বাটনে ক্লিক করলে আপনার কার্ডটা সেভ হয়ে যাবে। তো ফেসবুকে প্রথম অবস্থায় আপনার কাছে টাকা কাটবে না, আপনাকে সে খরচ করতে দেবে। কত টাকা খরচ করতে দেবে এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ফেসবুক $2 হলে দেন আমার কাছ থেকে টাকা কাটবে। যেমন আরেকটা অ্যাকাউন্ট যদি আমি দেখাই, এটা একটা অ্যাকাউন্ট। ফেসবুক বলতেছে যে $90 হলে আমার কাছ থেকে টাকা কাটবে। ওকে, সো অলরেডি মনে আমার পেমেন্ট চলে আসছে। এটা কি পেমেন্ট দিতে হবে বলতেছে। হ্যাঁ, $107 হয়ে গেছে, আমাকে পেমেন্টটা দিতে হবে। সো আমি একটু আপনাদের লাইনে লিখে পেমেন্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখুন, জাস্ট আমি পে নাও বাটনে ক্লিক করি। $107 আমি এই ভিসা কার্ড থেকে পেমেন্ট করবো। জাস্ট কার্ডটা অ্যাড করা আছে আগে থেকে, এই কারণে আমি চাইলে পেপাল দিয়ে পেমেন্ট করতে পারি, বাট আমার কাছে পেপাল আমি কার্ড দিয়ে পেমেন্ট করবো। পে নাও বাটনে ক্লিক করি, কনফার্ম। ওকে, এই কার্ড থেকে আমার $107 মতো পেমেন্ট করা কমপ্লিট, ডান। সো এটা কি একটা আমি পেমেন্ট করে ফেললাম। যদিও বা পেমেন্ট আসলে অটোমেটিকলি কাটে, বাট আমার কার্ডের টাকা ছিল না, এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করলাম, তারপর আমি ফেসবুককে পেমেন্টটা প্রোভাইড করে দিলাম। ওকে, সো পেমেন্ট কিন্তু আমার ডিউ কমপ্লিট। সো এখানে দেখুন ফেসবুক বলতেছে আমি $90 খরচ করতে পারবো, $90 পর দেন ফেসবুক আমার কাছে টাকাটা কাটবে। ঠিক আছে, আর আমাকে স্পেন্ডিং লিমিট কত, আমার স্পেন্ডিং লিমিট হচ্ছে যে দেখুন প্রায় 1135। এটা আমি ডেইলি স্পেন্ড করতে পারবো, ফেসবুক আমাকে লিমিটটা দিচ্ছে। ওকে, সো মাল্টিপল কার্ড এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। আরেকটা পেইন পয়েন্ট হচ্ছে আমরা যখন অ্যাডভার্টাইজমেন্ট রান করি তখন আমাদের টাকা শো করে, ডলার শো করে না। অনেক সময় দেখবেন যে অ্যাড অ্যাকাউন্টে আপনি টাকা দেখাচ্ছে, ডলার দেখাচ্ছে না। এটার সলিউশন হচ্ছে নিচে। এখান থেকে আপনাকে কারেন্সিটা ইউএসডি করতে হবে এবং এটা ট্যাক্স আইডি এখানে বসাইতে হবে। ট্যাক্স আইডি বসালে আপনি ভ্যাটটা কাটবে না, এই আর কি। সো এডিট বাটনে ক্লিক করবেন, এখান থেকে কারেন্সিটা আপনি $US করবেন। ঠিক আছে, আর একটা বিন আইডি যদি আপনার থাকে তাহলে বিন আইডি দিতে হবে। বিন আইডি না থাকলে আরো যদি নর্মাল বাংলাদেশি কার্ড থেকে পেমেন্ট করেন তাহলে প্রায় 15% এক্সট্রা কাটবে। এটা একটা পেন। সো এটাকে $US করবেন। যদি যেই কান্ট্রিতে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চান ওই কান্ট্রি আপনি টাইম জোনটা রাখবেন। লাইক আপনি যদি ইউএসএর অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করেন ইউএসএ তে রাখবেন, বাংলাদেশের অ্যাড অ্যাকাউন্ট এটা বাংলা বাংলাদেশে প্রমোট করতেছি আমি এটার মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট, তাই এটা বাংলাদেশি টাইম জোন আছে। সো এই দুটো ঠিক করে রাখবেন। যদি কারো অ্যাড অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে এটা ডলারে কিভাবে কনভার্ট করবেন, প্রথমে এই যে বিলিং অপশন আসবেন, বিলিং অপশন থেকে পেমেন্ট সেটিং এই অপশন আসতে হবে। আসার পর এখান থেকে আপনি এই নিচে দিয়ে বিজনেস ইনফরমেশন এডিট করে জাস্ট টাকাটাকে এখানে টাকা থাকবে এটাকে $US করে দিতে হবে। এবং পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনি অ্যাড পেমেন্ট মেথড এটা ব্যবহার করবেন। এখন কিছু কিছু জায়গায় প্রবলেম তৈরি হয় আমাদের। নর্মালি যদি আমরা বাংলাদেশি কার্ড থেকে পেমেন্ট করতে চাই তাহলে এই প্রবলেমগুলো আমাদেরকে বেশি ফেস করতে হয়। যদি আমার এটা বাইরের কার্ড, এটা বাংলাদেশি কার্ড না। ওকে, সো এই প্রবলেমটা কি হয়, প্রবলেম হচ্ছে এটা যে বাংলাদেশি কার্ড যখন অ্যাড করবেন তখন আপনার ডেইলি স্পেন্ডিং লিমিট কম থাকবে। ডেইলি স্পেন্ডিং লিমিট $50 থাকবে। তার মানে আপনি অনেক বেশি $50 ক্রস করতে অনেক কষ্ট হয়ে যায়। যেমন একটু আগে দেখালাম যে একটাতে আপনার $2 থ্রাশহোল্ড দিয়েছে, বাট ওটাতে $50 লিমিট ছিল। $50 বেশি $50 বেশি আপনি খরচ করতে পারবেন না। এটা একটা পেইন পয়েন্ট থাকে। বাট আপনি যদি বাইরের কার্ডগুলি ব্যবহার করেন, যদি বাইরে আপনাকে পরিচিত থাকে ফ্রেন্ড ফ্যামিলি, তাদের কাছ থেকে নিয়ে আপনি যদি করেন তাহলে এই স্পেন্ডিং লিমিটটা অনেক বাড়বে। ওকে, দেন আস্তে আস্তে থ্রাশহোল্ড এটাও বাড়বে। তার মানে 90টা প্রথমে $2 দিবে, পরে $7, $8, $12 এরকম করে বাড়তে বাড়তে এটা $90 হয়েছে এবং এটা সর্বোচ্চ আপনাকে $900 পর্যন্ত দেবে। তার মানে ফেসবুক বলবে $900 তুমি অ্যাডভার্টাইজমেন্ট রান করো, তারপর আমি তোমার কাছ থেকে পেমেন্ট নেবো। তো এটা করার জন্য কমসে কম আপনার $30,000 অ্যাডভার্টাইজমেন্ট রান করা দরকার এই পজিশনে যাওয়ার জন্য। অনেকের আগেও করতে পারে, বাট আমি নর্মালি অনেকগুলো অ্যাড অ্যাকাউন্টে পেয়েছি $900 অ্যাডভার্টাইজমেন্ট রান করার পর দেন পেমেন্ট দিতে হয়। দেন $900 আপনি চাইলে প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন। সো এটা হচ্ছে ফেসবুকের কিছু পেমেন্ট মেথডের ওয়ে আমি বললাম। আর যদি আপনার কাছে কার্ড না থাকে, যদি আপনার কাছে
অ্যাড অ্যাকাউন্টের লিমিট আপনি ওভার ক্রস করতে চান, কিংবা আপনি এমন ভাবে কাজ করতে চান অলরেডি আপনি চাচ্ছেন যে প্রতিদিন $200-300 অলরেডি আপনি কাজ পেয়ে গিয়েছেন ক্লায়েন্টের কাজ, তাহলে আপনি তাদের কাছ থেকে কাজটা নিয়ে কাজটা করতে পারবেন, কিন্তু পার ডে $100 কিংবা $150 অ্যাডভার্টাইজমেন্ট রান করতে হবে। আপনার কার্ডেরও লিমিট নেই, আপনার কার্ডও নেই, আপনার কাছে পেমেন্টের এই লিমিটটাও নেই, তখন আপনাকে এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। অনেকে ক্রেডিট লাইটের অ্যাড অ্যাকাউন্ট বলে, অনেকে আপনার এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট বলে, অনেকে ব্লু বার্ড অ্যাড অ্যাকাউন্ট বলে, মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট আছে যেগুলোতে আপনার ব্যালেন্স অ্যাড করা থাকে। তার মানে অন্য আরেকজন আপনাকে যে যখন অ্যাড ফান্ডের এখান থেকে ব্যালেন্সটা অ্যাড করে দেবে, আপনি ওই অ্যাড অ্যাকাউন্টটা নিয়ে জাস্ট কাজ করবেন। ঠিক আছে, ওটাতে আপনি নিজে পার্সোনালি লোড করতে পারবেন না, পার্সোনালি কার্ড অ্যাড করতে পারবেন না, ওদেরকে আপনি পেমেন্ট করবেন ওই এজেন্সিকে, এজেন্সিরা আপনাকে ডলারটা লোড করে দেবে, আপনি অ্যাডভার্টাইজমেন্ট রান করবেন আপনার মন মতো। যেমন আমি একটা দেখাই, এটা হচ্ছে একটা এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট। এটা হচ্ছে একটা এজেন্সি অ্যাকাউন্ট। দেখুন আমার এখানে এখন ব্যালেন্স নেই, আমি যদি এজেন্সিকে পেমেন্ট পাঠাই তারা অ্যাড করে দেবে, দেখুন এই অ্যাকাউন্টে আমি প্রায় $2,674 মতো আমি অলরেডি খরচ করে ফেলছি। সো এটা একটা এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট। সো এই অ্যাড অ্যাকাউন্টে এরকম ভাবে এরকম বিভিন্ন ধরনের অ্যাড অ্যাকাউন্টে আপনি আবার অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন। সো বাংলাদেশে কার্ড দিয়ে একটা লিমিটেশন হচ্ছে, আপনি যদি এজেন্সি বিজনেস করতে চান, আপনি যদি ফেসবুক মার্কেটিং এর সার্ভিস দিতে চান, তাহলে বাংলাদেশে আপনার অনেকগুলো কার্ড দরকার পড়বে, কারণ একটা কার্ড দিয়ে আপনি $12,000 বেশি খরচ করতে পারবেন না একটা কার্ড দিয়ে। দেখা যায় যে বিভিন্ন ধরনের ই ক্যাপ বেসিস এদের যদি আপনার লাইসেন্স আর এদের যদি আপনি মেম্বার হন, সেক্ষেত্রে আপনার হয়তো লিমিটটা কিছু বাড়াও দিতে পারে। বাট পয়েন্ট ইজ দ্যাট আপনি যদি কোম্পানির কথা যদি চিন্তা করি, লাইক প্রাণ আর এফএল আসলে কিভাবে মার্কেটিং করে, এরা কি $12,000 মাত্র খরচ করে? এরা তো একদিনে $12,000 খরচ করে ফেলে মাঝে মাঝে। সো তখন আপনি কি করতে হবে, তখন আপনাকে এজেন্সি অ্যাকাউন্ট গুলো ব্যবহার করতে হবে। এজেন্সি অ্যাকাউন্ট গুলো কোথায় পাবেন? জাস্ট ফেসবুকে আপনি সার্চ করবেন অ্যাড অ্যাকাউন্ট ফেসবুক এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট, তাহলে দেখবেন অনেক অ্যাড আপনার সামনে চলে আসতেছে। যাচাই বাছাই করবেন কে ট্রাস্টেবল, দরকার পড়লে অফিস ভিজিট করবেন, তারপর তাদের সাথে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য হচ্ছে সুবিধা। অনেকে আছে আমার পরিচিত, বাট আমি কাউকে রিকমেন্ড করলাম না, কারণ দেখা যায় অনেক টাকা লেনদেন হয় মাঝে মাঝে। আমার সাথে ভালো ছিল, কিছুদিন ভালো থাকলো, পরে যদি খারাপ হয়ে যায় পরে আর একটা সমস্যা। তো একটু আপনি যাচাই বাছাই করে এজেন্সির অ্যাকাউন্ট চাইলে ব্যবহার করতে পারেন। ওকে, বাট মনে রাখবেন, হয় আপনি যদি সম্ভব হয় বাইরে কার্ড ব্যবহার করেন, তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা, আর পেপাল থাকলে তো আরো বেশি সুবিধা। আশা করি পেমেন্ট মেথড নিয়ে যে ধরনের প্রশ্নগুলো আপনাদের মনে রাইজ হইতো সেটা আমি ক্লিয়ার করে ফেলেছি। আর আপনি সবসময় একটা পারফেক্ট পেমেন্ট মেথড ব্যবহার করবেন। ওই ক্রেডিট লাইন সরি অ্যাড ক্রেডিট কুপন এগুলো ব্যবহার থেকে দূরে থাকুন, এটা হচ্ছে আমার পার্সোনাল সাজেশন। কারণ অন্যান্য প্ল্যাটফর্মে এগুলো ব্যবহার হয়, ফেসবুকে ব্যবহার করতে গেলে প্রচুর প্রবলেম তৈরি হয়ে যায়। ওকে, সো এটা একটু মাথায় রেখে দেন হচ্ছে আপনি কাজ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ লেসনটি কমপ্লিট করার জন্য। আর যদি লেসনটি বুঝতে সমস্যা হয় তাহলে আবার রিপিট করবেন, তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন, এবং পরবর্তীতে আবার নেক্সট লেসনে দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে। হ্যালো লিসেনার, দিস ইজ ইওর হোস্ট এন্ড মেন্টর দিলাখান অনিক, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে আমি কথা বলবো ফেসবুক অ্যাডস নিয়ে। সো আগের লেসনগুলোতে আমি অ্যাড অবজেক্টিভ
হ্যালো লিসেনার, দিস ইজ ইউর হোস্ট এন্ড মেন্টর দেখেন অনেক, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে আমি কথা বলবো ফেসবুক অ্যাডস নিয়ে। সো আগের লেসনগুলোতে আমি অ্যাড অবজেক্টিভ, অ্যাড লেয়ার, অ্যাড নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছি, পেমেন্ট গেটওয়ে থেকে শুরু করে এ টু জেড। এখন সরাসরি একটি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে চলে যাব। আমি দেখাবো প্র্যাকটিক্যালি ফেসবুক অ্যাডটা আসলে কিভাবে কাজ করে এবং কোন অপশনকে আপনি কিভাবে ব্যবহার করবেন। কিন্তু তার আগে এটা বলে নিতে চাই, এই স্লাইডটার কথা এর আগে আমি দেখিয়েছিলাম যে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট রান করার আগে এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রেখে দেন হচ্ছে কাজ করতে হবে। অবজেক্টিভ সিলেকশন করতে হবে, ফেসবুকের কাছে আপনি কি চান এটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। আমার আপাতত আইডিয়া হচ্ছে আমার একটা ফেসবুক পেজ আছে, পেজের মধ্যে একটা পোস্ট আছে, আমি পোস্টটাকে প্রমোট করতে চাই। এক কথায় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কিংবা আমার রিকোয়ারমেন্ট, আমার ফেসবুক পেজের মধ্যে একটা পোস্ট অলরেডি আমি করে ফেলেছি, সেই পোস্টটাকে আমি বুস্ট করতে চাই। ওকে, অডিয়েন্স কারা? অডিয়েন্স হচ্ছে আমি মাথায় রেখেছি যে আমি একটা টি শার্ট নিয়ে প্রমোট করবো। অলরেডি আমার প্রোডাক্ট হচ্ছে একটা টি শার্ট এবং অডিয়েন্স হচ্ছে যারা ঢাকার মধ্যে থাকবে। ওকে, এদের এজ হচ্ছে, আমার টার্গেট এজ হচ্ছে 18 থেকে 35। এরা কিসের উপর ইন্টারেস্টেড? এরা সব হচ্ছে টি শার্টের উপর ইন্টারেস্টেড। আমার অ্যাডভার্টাইজমেন্ট আমি কোথায় কোথায় রান করতে চাই? আমার অ্যাডভার্টাইজমেন্ট আমি রান করতে চাই হচ্ছে ফেসবুকের মধ্যে। ফেসবুকে যেসব প্লেসমেন্ট গুলো থাকে, ফেসবুক প্রোফাইল ফিডে, ফেসবুক হোম ফিডে, এইসব জায়গায় আমি প্রমোট করতে চাই। আমার বাজেট কত ডলার? আমার বাজেট হচ্ছে প্রতিদিন $2। আমি কোন ফরম্যাটে প্রমোট করব? অলরেডি ফরম্যাট সিলেক্টেড, কারণ হচ্ছে আমি অলরেডি ফেসবুকে এটা পোস্ট করে ফেলছি। তো নর্মালি এটা আমার একটা ইমেজ অ্যাড হবে। ওকে, এরপর অ্যাডটাকে প্লেস করতে হবে। সো এই টপিকগুলোর উপর কিন্তু আগে থেকে আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তার মানে প্রোডাক্টের উপর আপনার একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, দেন আপনি একটা প্রোডাক্টের প্রমোশন করতে পারবেন খুব সহজে। জটিল কিছু না, মনে রাখবেন ফেসবুক অ্যাড ম্যানেজার শুধুমাত্র একটা টুলসের প্রত্যেকটা অপশনের ব্যবহার আপনাকে জানতে হবে, আর স্ট্র্যাটেজি আপনাকে আপনার মতো করে ডেভেলপমেন্ট করতে হবে। সো আমি আমার অ্যাড অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এখান থেকে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্যাম্পেইনিং এ থাকা অবস্থায় ক্রিয়েট অপশন আমাকে ক্লিক করতে হবে। অলরেডি এই অ্যাকাউন্ট থেকে আমি প্রায় $2000 প্লাস খরচ করে ফেলছি। সো এখান থেকে আমি ছোট ছোট অ্যাডভার্টাইজমেন্ট গুলো রান করে থাকি। আমি একটু চলে যাচ্ছি ক্যাম্পেইনিং এ থাকা অবস্থায় ক্রিয়েট এই অপশনে ক্লিক করব। আমি এখান থেকে অনেকগুলো অপশন আসবে। আমার কি দরকার? পোস্টটাকে প্রমোট করা দরকার। এর জন্য আমি এঙ্গেজমেন্ট এই অপশনটাকে সিলেকশন করব, কারণ এই অপশন থেকে আপনি আপনার ফেসবুক পেজে থাকা কোনো পোস্টকে সিলেকশন করতে পারবেন। কন্টিনিউ বাটন আমি ক্লিক করব। ম্যানুয়াল ক্যাম্পেইনিং, কন্টিনিউ। আমি একটা ক্যাম্পেইনিং এর নাম দেবো। কি নাম? আমি বলবো আমি টি শার্ট নিয়ে যেহেতু প্রমোট করবো, আমার ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আছে টি শার্ট। আমি কোথায় প্রমোট করবো? ঢাকাতে। আমার বাজেট হচ্ছে $2 পার ডে। সো প্রতিদিন আমার $2 করে বাজেট। আমি এখানে নিচে একটা অপশন আসলে দেখবেন যে ক্যাম্পেইনিং বাজেট একটা অপশন আছে। এটা যদি আপনি অন করেন তাহলে এই ভিতরে অ্যাডসেটের মধ্যে আপনি বাজেটের কোনো অপশন পাবেন না, আর ডেইলি আর কি ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট এই অপশনগুলো পাবেন না। আর এখান থেকে যদি এটাকে অফ থাকে তাহলে ভিতর থেকে অপশনগুলো পাবেন। সো কিছু কিছু জায়গায় আমরা এটা ব্যবহার করবো, কিছু কিছু জায়গায় এটা আমরা অফ রাখবো। আপাতত এটা আমি অফ রাখছি অপশনগুলো ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বোঝার জন্য, কারণ আমরা এই লেসনটাতে প্র্যাকটিক্যালি অ্যাডভার্টাইজমেন্টের প্রত্যেকটা অপশন বোঝার চেষ্টা করব। বাট এই লেসন পরে আমরা প্র্যাকটিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট রান করব, যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আসলে আমাদের পেজের জন্য থাকবে, যেগুলোতে ডলার বার্ন হবে এবং এগুলোর রেজাল্ট আমরা ইনশাআল্লাহ আগামী দিনে দেখতে পারবো। নো প্রবলেম। ওকে, সো আপাতত এটা অফ রাখলাম। আমি নেক্সট বাটনে ক্লিক করি। এখান থেকে আমার অপশন সিলেকশন করতে আসলে আমার কি দরকার? আমার কি মেসেজ দরকার? আমার কি ফেসবুক অ্যাপ অন ইউর অ্যাডস মানে হচ্ছে আমার যে এঙ্গেজমেন্ট দরকার, সেটাকে আমার পোস্টের মধ্যে কিংবা কোনো যে পোস্টটা আমি প্রমোট করব ফেসবুকে, সেটার মধ্যে আমার কোনো অ্যাক্টিভিটি দরকার, সেটা আমি এখানে দিতে পারি। এই যে ওয়াচ ভিডিও, পোস্ট, ইভেন্ট এগুলো হতে পারে। কল, আপনার যখন ফোন কল দরকার পড়ে বিজনেসের ফোনের জন্য। ওয়েবসাইট ভিউ, অ্যাপ, ফেসবুক পেজ। এই ফেসবুক পেজটা মূলত ব্যবহার করা হয় লাইক অ্যাডের জন্য। বাই দ্য ওয়ে, আমার এখন দরকার অন ইউর অ্যাড, এই অপশনটাকে আমি সিলেকশন করব। ইন্টেনশন কি? আমার পেজে থাকা একটা পোস্টকে প্রমোট করতে হবে। আমার কি দরকার? আমার কি ভিডিও ভিউ দরকার, ইভেন্ট রেসপন্স, ফেসবুক এঙ্গেজমেন্ট, নাকি অন্য কিছু? আমার পোস্ট এঙ্গেজমেন্ট দরকার, আমার পোস্ট প্রমোট করতে হবে। আমার কি দরকার? ইউনিক রিচ, ইমপ্রেশন, নাকি পোস্ট এঙ্গেজমেন্ট দরকার। সো এই যে অপশনগুলো আমি সিলেকশন করলাম, এই অপশনগুলো কিন্তু আরো অপশন সামনে আসতে পারে, অ্যাড হইতে পারে আপনি যখন লেসনটা দেখবেন। ঠিক আছে, সো এগুলো হচ্ছে ব্যাপারটা একদমই ক্রিস্টাল ক্লিয়ার ভাবে আপনাকে মাথায় রাখতে হবে। আপনার ইন্টেনশন কি সেটার উপর ডিপেন্ড করে এই অপশনগুলো হচ্ছে চেঞ্জ হবে। ওকে, সো এখানে একটা অপশন আমরা দেখতে পারবো, কস্ট পার রেজাল্ট গোল। সো এটা আমি একটু লিড অ্যাড দিয়ে বোঝাই এই অপশনটা কিভাবে ব্যবহার করা হয় এবং কিভাবে ব্যবহার করা আসলে যায়। সাপোজ এখানে এটা একটা লিড অ্যাড এবং আমি চাচ্ছি, লিড অ্যাড মানে বোঝাচ্ছি আমি আমার ক্লায়েন্টের
ইনফরমেশন দরকার, নাম ফোন নাম্বার দরকার। হইতে পারে আপনি ফার্নিচার বিক্রি করতেছেন এক্সপেন্সিভ, হইতে পারে আপনি বাইক বিক্রি করতেছেন, আপনি শোরুমে গাড়ি বিক্রি করতেছেন, কিংবা এক্সপেন্সিভ ওয়াচ বিক্রি করতেছেন, আপনি ইন্স্যুরেন্স বিক্রি করতেছেন, এমন কোন একটা সার্ভিস বিক্রি করতেছেন যেটা সরাসরি ফেসবুকের মাধ্যমে প্রমোট করা সম্ভব, কিন্তু ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য তার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দরকার। সো আমি বললাম প্রত্যেকটা ইমেল অ্যাড্রেসের জন্য, ফোন নাম্বার জন্য আমি 0.05 সেন্ট খরচ করবো, মানে 5 সেন্ট আমি খরচ করব। এটা এখন ফেসবুক আমার কাছ থেকে এই অপশনটার জন্য পেমেন্ট কাটবে, ফেসবুক আমাকে বুস্টটা করবে, সে মাথায় রাখবে যে এর চেয়ে বেশি খরচ করা যাবে না। আমি বিট করলাম ফেসবুকে, বিট অপশনের মাধ্যমে, যে এর চেয়ে বেশি তুমি খরচ করো না পার লিডের জন্য। এখন এখানে একটা সুবিধাও আছে, অসুবিধা আছে। সুবিধা হচ্ছে এই বাজেটের মধ্যে আপনি লিড পাবেন, ইমপ্রেশন পাবেন, লিড পাবেন তার মানে রেজাল্ট পাবেন। কিন্তু সমস্যা হচ্ছে যদি ফেসবুক এই বাজেটের মধ্যে আনতে না পারে, তাহলে ফেসবুক কিন্তু আপনার একটা রিচ করাবে না, তারপরে পাবলিক কাছে পৌঁছে দেবে না, আপনার অ্যাড অ্যাক্টিভ থাকবে, ডলারও কাটবে না, অ্যাড রিচও হবে না, আপনি রেজাল্টও পাবেন না। সো এটাকে যতটা সম্ভব আপনি ব্ল্যাঙ্কই রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এটাকে যতটা সম্ভব ব্ল্যাঙ্ক রাখার চেষ্টা করবেন। তাহলে এটার ব্যবহার কখন হয়? এটার ব্যবহার হয় যখন নাকি আমার বাইরের ক্লায়েন্ট থাকে, ইউএস, অস্ট্রেলিয়া, এইসব জায়গায় প্রচুর পরিমাণ খরচ হয়। দেখা গেছে যে একটা লিডের জন্য মাঝে মাঝে $3-4 $5 খরচ করতে হয়, যদি এরকম পটেনশিয়াল হয়, কারণ অনেক বড় ফর্ম বানানো যায় ফেসবুকে। সো তখন আমরা এটা ব্যবহার করি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। তো বাংলাদেশে এটা আসলে অপশনে আপাতত চলতে থাকুক, ঠিক আছে, বিডিং করা আমাদের দরকার পড়বে না। ওকে, সো এটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো। এরপর আসি বাজেট। আমার কি ডেইলি বাজেট দরকার নাকি লাইফ টাইম বাজেট? লাইফ টাইম বাজেট বলতে আপনি একটা বাজেট দিয়ে দিতে পারবেন, যে আমার কত তারিখ থেকে কত তারিখ একটা চলবে। আপনি বলেন আমার বাজেট হচ্ছে $30, আমার এটা হচ্ছে আমার বাজেট, $30 আমার বাজেট, এবং এটা আমি কত তারিখ থেকে কত, আমি বললাম যে আপনি আমি 28 আগস্ট থেকে আমি এন্ড ডেট হচ্ছে আমার 5 তারিখ পর্যন্ত, এটা হচ্ছে আমার এন্ড ডেট। তো দেখুন, এটা আপনি এন্ড ডেট সেট করলেন যে এই বাজেটের এত দিনের মধ্যে আপনার কত ডলার বার্ন হবে, আপনি $30 মনে করে দিলেন যে $30 বার্ন হবে। এটাকে আপনি আবার ডেইলি বাজেটে আনতে পারেন, যে না আমার ডেইলি কোনো অফ হবে না, এটা কোনো এন্ড ডেট নেই, যতদিন পর্যন্ত চলতে থাকুক প্রতিদিনের জন্য আমার বাজেট হচ্ছে $2 করে। এটা আপনি এখানে সেট করতে পারেন। তো এখানে একটা পয়েন্ট মাথায় রাখবেন, আপনি $2 করে সেট করতেছেন, কিন্তু ফেসবুক যদি এটা দরকার পড়ে প্রমোশনের ক্ষেত্রে, সে কিন্তু বলে দিচ্ছে 3.50 সেন্ট সে ম্যাক্সিমাম এটা ব্যবহার করার মতো ক্যাপাসিটি রাখে। তার মানে $2 অ্যাডভার্টাইজমেন্ট দান করলেও এটা ফেসবুক খরচ করে ফেলতে পারে। তো যদি ক্লায়েন্টের অ্যাড হয় তাহলে একটু মাথায় রাখার চেষ্টা করবেন যে এটার জন্য বেশি না যায়, মাঝে মাঝে অ্যাড অন অফ করার তো অপশন থাকেই। সো এরকম হয় যে আমরা ক্লায়েন্টের জন্য কাজ করতেছি $50, কিন্তু আমাদের নিজের জন্যই কাজ করতেছি, পার ডে বাজেট হচ্ছে $50, ফেসবুক এটা আপনার $55, তারপর হচ্ছে $58 কাছাকাছি, $60 কাছাকাছি চলে গেছে। সো এরকম অনেক সময় হয়। তো যদি ক্লায়েন্টের কাজ করতে গিয়ে এরকম পেইন ফিল হয় আপনার, তাহলে অবশ্যই এটা কিন্তু অপটিমাইজ ওয়েতে খেয়াল রাখার চেষ্টা করুন যেন বেশি ডলার না কাটে। মাঝে মাঝে কাটতে পারে, কাটে অনেক সময়। সো আমি বললাম ডেইলি বাজেটের সময় $2, এটা কোনো এন্ড ডেট নেই, যখন আমার বন্ধ করার ইচ্ছা তখন আমি বন্ধ করে দেবো। সো এখানে একটা অপশন ফেসবুকে পাওয়া যায় যেটা আপনি ডেইলি বাজেটে পাবেন না, সেটা আপনি পাবেন হচ্ছে লাইফ টাইম বাজেটে। লাইফ টাইম বাজেটে ক্লিক করলে আপনি এখানে একটা অপশন পাবেন অ্যাড শিডিউলের। অ্যাড শিডিউল ব্যাপারটা কি, যে বাজেটে পাবেন না, সেটা আপনি পাবেন হচ্ছে লাইফ টাইম বাজেটে। লাইফ টাইম বাজেটে ক্লিক করলে আপনি এখানে একটা অপশন পাবেন অ্যাড শিডিউলের। অ্যাড শিডিউল ব্যাপারটা কি, যে আপনি একটা কখন রান করতে চান, এখানে আপনি ডে অনুযায়ী টাইম সিলেকশন করতে পারবেন। লাইক দ্যাট আমি যদি ক্লিক করি, এখানে আপনি দেখতে পারবেন আপনার অ্যাডটা কখন কখন চলবে। আপনি বললেন আমার অ্যাডটা চলবে সকাল 8টা থেকে 12টা পর্যন্ত, এরপর আবার চলবে সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত, এরকম ভাবে একটা অ্যাড সেট করতে চান। তো আপনি এখানে অ্যাড সেট করতে পারবেন যে এই যে 8টা থেকে 12টা পর্যন্ত চলবে, ঠিক আছে, আবার সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে, এরকম ভাবে আপনি টার্গেট করলেন। কারণ আপনি জানেন আপনার টার্গেট অডিয়েন্স এই টাইমে ফেসবুকে অ্যাক্টিভ থাকে। এখন আপনি বললেন যে ওকে ডান, আমি যেটা বুঝলাম, কিন্তু আমি যাচ্ছি যে শুক্রবার শনিবার সারাদিনই আমার অ্যাড চলবে। সো এখান থেকে আপনি দেখেন এটা আপনি এরকম ভাবে অ্যাক্টিভ করে দিতে পারবেন। তো
এইভাবে হচ্ছে আপনি আপনার অ্যাডটা শিডিউল করতে পারবেন যে কখন অ্যাড চলবে কখন অ্যাড চলবে না, সেটা আপনি এখান থেকে অপটিমাইজ করতে পারবেন। সো আপাতত এটা আমাদের দরকার নেই, এটা বিগ বাজেটে অ্যাডে আমরা মাঝে মাঝে করে থাকি রিকোয়ারমেন্ট অনুযায়ী। বাট আমি চাচ্ছি যে আমার বাজেটটা ডেইলি বাজেটই থাকুক। ওকে, এন্ডেড আমার নেই, এন্ডেড আমার ডেইলি বাজেট প্রতিদিন আমি $2 করে খরচ করতে চাই। ওকে, দেন আমি নিচে চলে আসি। নিচে গেলে আপনি একটা অপশন পাবেন, সেটা হচ্ছে লোকেশন। লোকেশনটা কি? লোকেশনটা হচ্ছে আপনি কোথায় আপনার অ্যাডভার্টাইজমেন্টটা রান করতে চান। সো আমি বলেছিলাম ঢাকা অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চাই। সো আমি এখানে ক্লিক করবো। তো এখান থেকে আপনি সার্চ করতে পারবেন, এটা বাংলাদেশ দেওয়া আছে ডিফল্ট ভাবে, আমি কেটে দিই। আমি চাইলে এখান থেকে সার্চ করি, যে কোনো লোকেশন আপনি সার্চ করে এখান থেকে আনতে পারবেন। সাপোজ আমি বললাম ঢাকা, ঢাকা আমি অ্যাড রান করতে চাই, তখন ঢাকা ক্লিক করলাম, ঢাকা চলে আসলো। আমি যদি চাই যে আমি কুমিল্লা টার্গেট করবো, কুমিল্লা, আমি কুমিল্লা টার্গেট করলাম, যে কুমিল্লা চলে আসছে, বাট আমি চাচ্ছিলাম এই কুমিল্লা। ওকে, বাই দ্য ওয়ে দেখুন একটা প্রবলেম জেনারেটর একটা সলিউশন আছে। সাপোজ আপনি এই কুমিল্লা টার্গেট করতে যাচ্ছেন, কিন্তু এখানে কুমিল্লা রোড টার্গেট হচ্ছে। সাপোজ একটা জায়গা আপনি সার্চ করে খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন? তখন আপনি এখান থেকে দেখবেন ড্রপ পিন একটা অপশন আছে, ড্রপ পিনটা সিলেকশন করবেন। এই যে কুমিল্লা এখানে প্রমোট করতে যাচ্ছেন, এখানে এটা ছেড়ে দেবেন। এখন এটা আপনি লোকেশন বাড়ান, ড্রপ পিন কুমিল্লা গ্রেড, কত টাকার মধ্যে আপনি চাচ্ছেন, আপনি বলেন আমি এটাকে চাচ্ছি 40 মাইলের মধ্যে। দেখুন এটা কুমিল্লার পুরো ফুল টার্গেট, আশেপাশে সবকিছু। তো আরো কম হবে, এটা আমি 20 দিয়ে দিই। কুমিল্লা টার্গেট হয়ে গেল। এটা আমি রিমুভ করতে চাচ্ছি, তো এটা আপনি রিমুভ করে দিলেন এভাবে। সেম ক্ষেত্রে ঢাকা, ঢাকা আছে কত 40, এটা যদি আপনি চান আরো কম করবেন, কারণ এটা কম করাই লাগবে। আপনি বললেন যেটা 20 কিলোমিটার মধ্যে রাউন্ডিং চলবে। তো এটা একটা অপশন। একটা বলতেন যে শুধুমাত্র ঢাকা সিটি বলতে যেটা বোঝা যায়, সেটা আপনি টার্গেট করতে চান, সেটা আপনি চাইলে করতে পারবেন। এখান থেকে ক্লিক করে সিলেক্ট কারেন্ট সিটি অনলি, এটা সিলেকশন করলে আপনি শুধু ঢাকা বলতে যতটুকু বোঝে সেটাতে চলে যাবে। সো এটা আমরা ড্রপ পিনের কাজ দেখলাম। ড্রপ পিনের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এক্সক্লুড। এটাতে ইনক্লুড ছিল, আপনি এক্সক্লুড করতে চান। এক্সক্লুড কি? সাপোজ আপনি বলেন ঢাকা আমার একটা চলবে, কিন্তু আমার জন্য মিরপুরে একটা না চলে। তো আমি একটু সার্চ করি মিরপুর, আমার মনে হয় এটাই মিরপুর, কাজীপাড়া দেখাচ্ছে, ঢাকা ক্যান্টনমেন্ট। হ্যাঁ মিরপুরে, যে মিরপুর এটা। তো সাপোজ আপনি চাচ্ছেন মিরপুরের মধ্যে আপনার একটা চলবে না, ঢাকার মধ্যে অ্যাড চলবে, কিন্তু মিরপুরের মধ্যে অ্যাড চলবে না। সো এই ইনক্লুডটাকে আপনি এক্সক্লুড করবেন, ড্রপ পিনটা নেবেন, মিরপুরটাকে সিলেকশন করবেন। এটাকে আপনি এখন আমি কুমিল্লা টার্গেট করলাম, যে কুমিল্লা চলে আসছে, বাট আমি চাচ্ছিলাম এই কুমিল্লা। ওকে, বাই দ্য ওয়ে দেখুন একটা প্রবলেম জেনারেটর একটা সলিউশন আছে। সাপোজ আপনি এই কুমিল্লা টার্গেট করতে যাচ্ছেন, কিন্তু এখানে কুমিল্লা রোড টার্গেট হচ্ছে। সাপোজ একটা জায়গা আপনি সার্চ করে খুঁজে পাচ্ছেন না, তখন কি করবেন? তখন আপনি এখান থেকে দেখবেন ড্রপ পিন একটা অপশন আছে, ড্রপ পিনটা সিলেকশন করবেন। এই যে কুমিল্লা এখানে প্রমোট করতে যাচ্ছেন, এখানে এটা ছেড়ে দেবেন। এখন এটা আপনি লোকেশন বাড়ান, ড্রপ পিন কুমিল্লা গ্রেড, কত টাকার মধ্যে আপনি চাচ্ছেন, আপনি বলেন আমি এটাকে চাচ্ছি 40 মাইলের মধ্যে। তো দেখুন এটা কুমিল্লার পুরো ফুল টার্গেট, আশেপাশে সবকিছু। তো আরো কম হবে, এটা আমি 20 দিয়ে দিই। কুমিল্লা টার্গেট হয়ে গেল। এটা আমি রিমুভ করতে চাচ্ছি, তো এটা আপনি রিমুভ করে দিলেন এভাবে। সেম ক্ষেত্রে ঢাকা, ঢাকা আছে কত 40, এটা যদি আপনি চান আরো কম করবেন, কারণ এটা কম করাই লাগবে। আপনি বললেন যেটা 20 কিলোমিটার মধ্যে রাউন্ডিং চলবে। তো এটা একটা অপশন। একটা বলতেন যে শুধুমাত্র ঢাকা সিটি বলতে যেটা বোঝা যায়, সেটা আপনি টার্গেট করতে চান, সেটা আপনি চাইলে করতে পারবেন। এখান থেকে ক্লিক করে সিলেক্ট কারেন্ট সিটি অনলি, এটা সিলেকশন করলে আপনার শুধু ঢাকা বলতে যতটুকু বোঝে সেটাতে চলে যাবে। সো এটা আমরা ড্রপ পিনের কাজ দেখলাম। ড্রপ পিনের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এক্সক্লুড। এটাতে ইনক্লুড ছিল, আপনি এক্সক্লুড করতে চান। এক্সক্লুড কি? সাপোজ আপনি বলেন ঢাকা আমার একটা চলবে, কিন্তু আমার জন্য মিরপুরে একটা না চলে। তো আমি একটু সার্চ করি মিরপুর,
আর মনে হয় এটাই মিরপুর, গাজীপাড়া দেখাচ্ছে, ঢাকা ক্যান্টনমেন্ট। হ্যাঁ মিরপুর, এই যে মিরপুর এটা। সো সাপোজ আপনি যদি মিরপুরের মধ্যে আপনার অ্যাডটা চলবে না, ঢাকার মধ্যে অ্যাড চলবে কিন্তু মিরপুরের মধ্যে অ্যাড চলবে না। সো এই ইনক্লুডটাকে আপনি এক্সক্লুড করবেন, ড্রপ পিনটা নেবেন, মিরপুরটাকে সিলেকশন করবেন। এটাকে আপনি এখন 1 করে দিতে পারেন কিংবা 2। ওকে, এখন ঢাকার মধ্যে অ্যাড চলবে কিন্তু মিরপুরের মধ্যে কিন্তু অ্যাডটা চলবে না, আপনারা টার্গেট করে ফেলছেন। সো এরকম একটা অপশন আপনি ব্যবহার করতে পারেন যদি কোনো কিছু এক্সক্লুড করার দরকার পড়ে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে চান কিন্তু এটার মধ্যে আবার এখানে অ্যাডভার্টাইজমেন্ট চলবে না, এরকম আপনি টার্গেট করতে পারবেন। তো আপাতত এগুলো আমাদের দরকার নেই, আমরা জাস্ট একটু টার্গেট করার জন্য, বোঝার জন্য দেখলাম যে কিভাবে আপনি সার্চ করে করে টার্গেট করতে পারেন। আর বাইরের ক্যান্টে যদি প্রমোট করতে চান তাহলে আপনি সরাসরি অপশন পাবেন অ্যাড বাল্ক লোকেশন, এখানে লোকেশন অ্যাড করার অপশন আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, মাল্টিপল অপশন আছে, সিটি, টাউন, পোস্টাল কোড সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা। পোস্টাল কোড অনুযায়ী টার্গেট করলে বাংলাদেশে এটা অ্যালাউ করে না, বাট ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এইসব জায়গায় আবার অ্যালাউ করে। পোস্টাল কোড দিয়ে বসিয়ে দিলে পোস্টাল কোডে আপনি যদি 15-20টা পোস্টাল কোড একসাথে প্রোভাইড করেন তো 15-20টা পোস্টাল কোড একসাথে টার্গেট হয়ে যাবে, যেরকম নাকি এখন এখানে এরকম একটু একটু করে টার্গেট হচ্ছে। এরকম ভাবে অ্যাডভার্টাইজমেন্টটা রান করা সম্ভব। সো আমি এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিই, এক্সক্লুড এটা। একটু একটু করে টার্গেট হচ্ছে, এরকম ভাবে অ্যাডভার্টাইজমেন্টটা রান করা সম্ভব। তো আমি এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিই, এক্সক্লুড এটা কেটে দিই, এবং এটা আমি করি শুধুমাত্র ঢাকা সিটি বলতে যেটা বোঝায় কারেন্ট সিটি অনলি, শুধুমাত্র ঢাকার মধ্যে আমি অ্যাডভার্টাইজমেন্টটা প্রমোট করতে চাই। ওকে, এখানে আমাকে একটা অপশন পাবো, অনেকগুলো অপশন সম্ভব। তো আমি এটা কেটে দিচ্ছি, এটা কেটে দিই, এক্সক্লুড এটা কেটে দিই, এবং এটাকে আমি করি শুধুমাত্র ঢাকা সিটি বলতে যেটা বোঝায় কারেন্ট সিটি অনলি, শুধুমাত্র ঢাকার মধ্যে আমি অ্যাডভার্টাইজমেন্টটা প্রমোট করতে চাই। ওকে, এখানে আমাকে একটা অপশন পাবো, অনেকগুলো অপশন আপনার আসতে পারে, যদি না আসে তাহলে এখানে ক্লিক করতে হবে, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, ক্লিক করব, ইউজ অরিজিনাল অডিয়েন্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমার কাছে কিছু অপশন চলে আসবে। একটা হচ্ছে ক্রিয়েট নিউ অডিয়েন্স, সেভ অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স। তো সেভ অডিয়েন্স এবং কাস্টম অডিয়েন্সের কাজ কি সেগুলো আমরা আগামী দিনে শিখবো। আমাদের দুটো একটু স্কেপ করি, আমি নিচে চলে আসি। তো ঢাকার মধ্যে আমি প্রমোট করতে চাই, অলরেডি চলে আসছে। এজ, কাদের টার্গেট করবো, এর আগে বলছে যে যেমন শুরুতে আমাদের লেসনে বলা হয়েছে যে আমরা একটা টি শার্টের জন্য প্রমোট করতে চাই। তো যেহেতু গোল কালার টি শার্ট, আমার টি শার্টটা কে পরবে, ক্লিক করি, আমার টি শার্টে পরবে হচ্ছে 18 থেকে, এজ কত, আমি বললাম 35, আমার টি শার্টের এজ, সরি টি শার্ট যারা ব্যবহার করবে তাদের এজ 35। তারা জেন্ডার কি, তারা মেল না ফিমেল, আমি বললাম তারা সবাই ম্যান। ফিমেলের কাছে ম্যানটা দেখা দিয়েছে না, যদিও হই আপনি ভাবতে পারেন কেউ তো তার ছেলের জন্য কিনতে পারে, কেউ তার ভাইয়ের জন্য কিনতে পারে, কেউ তার হাজবেন্ডের জন্য কিনতে পারে, হ্যাঁ কিনতে পারে, বাট ম্যানটা আপাতত আমি সিলেকশন করতেছি। এটা গিফট আইটেম না, এটা রেগুলার একটা টি শার্ট। সাপোজ ডিটেল টার্গেটিং, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে যত ভালো ডিটেল টার্গেটিং করতে পারবে সে তার তত ভালো অ্যাডভার্টাইজমেন্টের রেজাল্ট পাবে, এটাই ট্রুথ। ডিটেল টার্গেটিং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আসলে কি লিখে সার্চ করবে এটা আমরা জানি না। ডিটেল টার্গেটিং করার জন্য 3 ভাবে, আপনি যদি ব্রাউজারের মধ্যে ক্লিক করেন দেখবেন ডেমোগ্রাফিক আর ইন্টারেস্ট বিহেভিয়ার 3 ভাবে হচ্ছে আপনি টার্গেটটা করতে পারবেন। 3 ভাবে এখান থেকে টার্গেট করা সম্ভব। সো সাপোজ আপনি কি টার্গেট করবেন আপনি জানেন না, এর জন্য কি করতে হবে, এটার ভিতরে ঢুকে ঢুকে দেখতে হবে। যেমন আপনি কাদেরকে টার্গেট করতে পারবেন, ফেসবুকে নাকি অনেককে টার্গেট করা যায়, কিভাবে টার্গেট করে এটা দেখবেন, ইন্টারেস্ট টার্গেট করতে পারবেন। যেমন ইন্টারেস্টে বলতে কে শপিং করতে তাদেরকে টার্গেট করতে পারবেন, ঠিক আছে, হবি কি সেগুলো আপনি টার্গেট করতে পারবেন। ফ্যামিলি রিলেশনশিপ কি, আমি ক্লিক করে এটাতে দেখুন, যারা ম্যারেজ তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। দেন হচ্ছে যারা ফ্রেন্ডশিপে আছে, যারা রিলেশনশিপে আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। মাল্টিপল অপশন আছে এখানে টার্গেট করার জন্য। তো এগুলো আসলে ভিতরে ঢুকে ঢুকে আপনাকে দেখতে হবে, এগুলো নিয়ে আমি ডিটেলস কথা বলবো না, এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। বিহেভিয়ারের মধ্যে কি আছে, ডেমোগ্রাফিকের মধ্যে কি আছে, ইন্টারেস্টের মধ্যে কি আছে, এটা যদি আপনি জানেন তাহলে আপনার জন্য এখানে টার্গেট করতে সুবিধা হবে। টার্গেট পিপল আসলে কারা, টার্গেট পিপল বলতে আমি কি বোঝাচ্ছি, যে আমি যাদের কাছে প্রোডাক্টটা প্রমোশন করব তারা আসলে কিসের উপরে ইন্টারেস্টেড, তাদের বিহেভিয়ার কেমন, তাদের নেচার কিরকম, এই রিলেভেন্ট যারা আছে তাদের কাছে আমি প্রোডাক্টটা যাবে। এখানে রিয়েল টার্গেটিং লিখে, যেহেতু আমার টার্গেট
প্রোডাক্ট হচ্ছে টি শার্ট, আমি একটা টি শার্ট প্রমোট করে লিখলাম টি শার্ট লিখলাম। দেখুন এখানে চলে আছে টি শার্টের উপর যারা ইন্টারেস্টেড, যারা টি শার্ট, আমি যাচ্ছি যারা টি শার্টের উপর ইন্টারেস্টেড তাদের কাছে আমি একটা যাবে, ক্লিক করলাম, চলে আসলো। এখন এখানে যে টি শার্ট আছে এটা বোঝার জন্য কি ভিতরে আপনাকে ঘুরে ঘুরে দেখতে হবে, তাহলে আপনি আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এটা একটা পয়েন্ট। ওকে, দেন আমি সাজেশনে ক্লিক করি। সাপোজ আপনি টি শার্টই জানেন, আর কিছু জানেন না, আপনার মাথায় আর কিছু আসতেছে না সার্চ দেওয়ার জন্য, তখন সাজেশন আপনি ক্লিক করলেন। দেখবেন এখানে অনেকগুলো অপশন আপনাকে ওরা সাজেস্ট করবে, যে যারা ক্লোথিং এর উপর ইন্টারেস্টেড, যারা শার্টের উপর ইন্টারেস্টেড তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। ঠিক আছে, যারা জিন্সের উপর ইন্টারেস্টেড তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। আপনি টার্গেট করলেন। তো এখানে একটা অপশন আছে দেখুন, অনলাইন শপিং। যারা অনলাইন শপিং এর উপর ইন্টারেস্টেড তাদেরকেও কিন্তু আপনি টার্গেট করতে পারেন। বাট এখানে যদি আমি এই অনলাইন শপিংটা সিলেকশন করি, তো এখানে আরেকটা ব্যাপার আমি দেখাচ্ছি। দেখুন অনলাইন শপিং এর উপর কি পরিমাণ লোক আছে, সাইজ কত, মার্কেট সাইজ দেখাচ্ছি এত থেকে এত হচ্ছে, এটা হচ্ছে অনলাইন শপিং এর মার্কেট সাইজ। আর আমরা এতক্ষণ যে টার্গেটটা করলাম এটার এস্টিমেট অডিয়েন্স সাইজ কত, এত। এবং আমরা যে $2 খরচ করব, $2 আমাদের কত রিচ দিবে, এত এঙ্গেজমেন্ট, এত থেকে এত পাবো আমরা পার ডে $2। এটা ফেসবুক আমাদেরকে কি বলতেছে, সাজেস্ট করতেছে, এস্টিমেট এটাই দিবে, ব্যাপারটা এরকম না। আবার এটা হচ্ছে কমও দিতে পারে, এটা হচ্ছে বেশিও দিতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে, একদম ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে বেশি পেয়ে থাকি আমরা। এটা সর্বনিম্নটা তারা দেখাচ্ছে। বাই দ্য ওয়ে, যেটা নিয়ে বলছিলাম, এখান থেকে আপনি যদি দেখতে পারেন, আপনি কোনো কিছু যদি টার্গেট করেন তাহলে তার সাইজটা কিরকম সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, সো এখানে আমরা যদি অনলাইন শপিং অ্যাড করে দেখবেন এস্টিমেট অডিয়েন্সেস বেড়ে গেছে, এখানে কিন্তু বেড়ে গেছে। কিন্তু এখানে আসলে অনলাইন শপিং সিলেকশন করা আমাদের জন্য উচিত না, এটা বেস্ট প্র্যাকটিস না। ওয়াই, কেন? আপনি তো বলতে পারেন যে অনলাইন থেকে প্রোডাক্ট করে তাদের কাছে আমার একটা যাবে, হ্যাঁ যাবে, কিন্তু এই টার্গেটটা আমরা এখানে করবো না, এটা করতে হবে অন্য একটা জায়গায়। কোথায় সেটা পরে বলি, তার একটু বুঝি যে কেন এখানে আমরা এটাকে সিলেকশন করব না। দেখুন আমি নর্মাল যদি উদাহরণ দিয়ে বোঝাই, এগুলোকে আপনি ফলের নাম মনে করুন, এগুলো হচ্ছে ফল। এটা হচ্ছে আম, জাম, কাঁঠাল, এটা হচ্ছে ফল। তো আপনি তাদেরকে এই কিছু লোককে খুঁজতেছেন যারা আম, জাম, কাঁঠাল, লিচু খায়। ওকে গ্রেট, কিন্তু এদের মধ্যে যারা আম, জাম, কাঁঠাল, লিচু এদেরকে আপনি টার্গেট করতে চান, এদের মধ্যে যারা ড্রাগন ফ্রুট খায় তাদেরকে আপনি চান। এখন আপনি যদি এখানে ড্রাগন ফ্রুট অ্যাড করে দেন তাহলে ব্যাপারটা কি হইলো, যে হয় সে আম খায়, জাম খায়, কাঁঠাল খায়, নাহলে সে ড্রাগন ফ্রুট খায়। এই টার্গেটটা কিন্তু হলো না, এটা কি অর সিস্টেম হয়ে গেল। হয় সে জিন্স প্যান্টের উপর ইন্টারেস্টেড, না হয় সে টি শার্টের উপর ইন্টারেস্টেড, না হয় সে শার্টের উপর ইন্টারেস্টেড, না হয় সে অনলাইন শপিং এর উপর ইন্টারেস্টেড। বাট আপনার টার্গেটটা কেমন হওয়া দরকার ছিল? হ্যাঁ, জিন্স প্যান্ট, শার্ট, টি শার্টের মধ্যে ইন্টারেস্টেড, ঠিক আছে, কিন্তু এদের মধ্যে যারা অনলাইন শপিং এর উপর ইন্টারেস্টেড, তো এদের মধ্যে যখন বাদ চলে আসবে তখন আপনি এখানে এটা আর ব্যবহার করবেন না, এর জন্য অপশন ব্যবহার করবেন ন্যারো অডিয়েন্স। আপনি ক্লিক করবেন এবং এখানে লিখবেন অনলাইন শপিং। এখন দেখুন অনলাইন শপিং এটা হচ্ছে এমপ্লয়ি আর এটা হচ্ছে ইন্টারেস্ট, আপনাদেরকে ইন্টারেস্ট ক্লিক করলেন, এদের দেখুন একটু কমে গেছে। সো এদের মধ্যে যারা অনলাইন শপিং এর উপর ইন্টারেস্টেড, আমি মনে হয় অনলাইন শপিং এটা হবে, এটা করে দিচ্ছি। এদের মধ্যে যারা অনলাইন শপিং ইন্টারেস্টেড, না ঠিকই আছে, হ্যাঁ ওই ঘুরে ফিরে একই, এদের মধ্যে যারা অনলাইন শপিং ইন্টারেস্টেড তাদের কাছে আপনি টার্গেট করতে চান। এটা হচ্ছে ন্যারো ফিচার্স এর কাজ। আরেকটা আছে এক্সক্লুড। সো এক্সক্লুড করার জন্য এই অপশনটা আপনি ব্যবহার করবেন। সাপোজ এই এক্সক্লুডটা আসলে কেন করা হয়, এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। লাইক দ্যাট আপনি এমন কিছু লোককে টার্গেট করতে যাচ্ছেন, সাপোজ আমি বলি যে আপনি গ্রাফিক্স কার্ড বিক্রি করবেন কম্পিউটারের জন্য, গ্রাফিক্স কার্ড, আর আপনি চাচ্ছেন যারা আসলে উইন্ডোজ 7 ব্যবহার করে তাদের কাছে আমার একটা যাবে না, কিংবা যারা উইন্ডোজ 8 ব্যবহার করে তাদের কাছে আপনি একটা চালাতে চান না, এরকম হতে পারে। আপনি এমন একটা ডিভাইস প্রমোট করতেছেন, এমন একটা অ্যাক্সেসরিজ যেটা হচ্ছে 4G মোবাইল ফোনের জন্য, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন না যে আমি যারা 3G ব্যবহার করে তাদের কাছে আমার একটা যায়। এরকম মাল্টিপল অপশন হতে পারে যে 3G যারা ব্যবহার করে তাদের কাছে যাবে না, যারা উইন্ডোজ XP ব্যবহার করে, 7 ব্যবহার করে, 8 ব্যবহার করে তাদের কাছে আমার একটা যাবে না, কিংবা আরো অনেকগুলো ফাংশন হইতে পারে। আমি একটা দিয়ে বুঝলাম, যেমন গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। দেন আমরা ব্যবহার করি হচ্ছে আপনার যখন কোনো গেম প্রমোশনে যায়, যখন কোনো সফটওয়্যার প্রমোশনে যায়, তখন তাই একটা সফটওয়্যার হচ্ছে উইন্ডোজ 10 এর জন্য, আপনি এটা 8 যারা ব্যবহার করে তাদের কাছে প্রমোট করতে চাচ্ছেন না, বাইরের কান্ট্রির লোকেদের জন্য বলতেছি, এরকম টার্গেট মাঝে মাঝে করতে হয়, তখন এই অপশনটা আপনাকে ব্যবহার করতে হবে। লাইক এটাতে আমি ক্লিক করি, কি করবো আমি বললাম যে যারা উইন্ডোজ 7 ব্যবহার করে, ফেসবুক অ্যাক্সেস করতেছে উইন্ডোজ 7 যারা, এটা বিহেভিয়ার, ঠিক আছে, তাদের কাছে আমার একটা যাবে না, ক্লিক করলাম। আমি বলছি যারা 3G
যারা 3G সিম দিয়ে ফেসবুক অ্যাক্সেস করে তাদের কাছে ম্যাটটা যাবে না, কারণ কি আমি একটা অ্যাপ প্রমোশন করতে দেখা গেছে সিমবিয়ান দিয়ে, যদিও এখন আর সিমবিয়ান নেই, ঠিক আছে, যাবার সময় সিমবিয়ান ছিল, অনেক ভালো চলতো। আমরা যে নোকিয়া N75 N70 E75 এগুলো যখন ব্যবহার করতাম তখন সিমবিয়ান ছিল এবং তখন 3G দিয়ে চলতো। বাট আমি চাচ্ছি না, এখন আমি যে প্রোডাক্টটা প্রমোশন করতে চাই যারা 3G নেটওয়ার্ক ব্যবহার করে তার কাছে একটা চাক, এই টার্গেটটাও কিন্তু আমি এখান থেকে করতে হবে। তো দেখুন এই টার্গেটটা করার সাথে সাথে কিন্তু এখানে একটু চেঞ্জ আসছে, কারণ এই ধরনের ক্লায়েন্ট কিন্তু আমার আছে। তো এটা জাস্ট আমি বোঝানোর জন্য আপনাকে বললাম যে আপনি টার্গেটটা কিরকম ভাবে করতে পারেন, আপনি কিভাবে ন্যারোটাকে ব্যবহার করবেন, এবং যদি কোনো ক্লায়েন্টকে আপনি এক্সক্লুড করতে চান তখন এক্সক্লুড ক্লায়েন্টটাকে আপনি কিভাবে বাদ দেবেন, আপনি এখান থেকে চাইলে করতে পারেন। তো বাই দ্য ওয়ে আমি এগুলো কেটে দিচ্ছি, জাস্ট বোঝার স্বার্থে আমি আপনাদেরকে দেখাইলাম। আমার এটা থাক, ন্যারোটা আমার দরকার নেই, আমি সরি এক্সক্লুডটা দরকার নেই, আমি ন্যারোটা রাখলাম। ওকে, সো এটা তো একটা টি শার্টের জন্য প্রমোট করতেছি। এখন আপনি অন্য কোনো প্রোডাক্ট দিয়ে চিন্তা করেন, যে কোনো প্রোডাক্ট আপনি চিন্তা করতে পারেন, যত বেশি চিন্তা করুন তত আপনার মাথা ওপেন হবে, খুলবে। এক কথায় আপনি ভাবতে পারেন আপনার মাথার উপর পাখা ঘুরতেছে, এই পাখাটা যদি প্রমোট করতাম তাহলে আমার টার্গেট পিপল কেমন হইতো। আমি একটা টিভি, আপনার সামনে টিভি চলতেছে, আপনি এভাবে চিন্তা করেন আমি এই টিভিটা প্রমোট করতে চাই, তাহলে আমার টার্গেট ক্লায়েন্ট কেমন হইতো। আপনি ভাবতে পারেন যে আইদার দেখলাম দোকানে বার্থডে কেক বিক্রি করতেছে, বার্থডে কেক প্রমোট করার জন্য এখানে টার্গেটটা কেমন হইতো। চলেন টার্গেটটা আমরা একটু বার্থডে কেক দিয়ে দেখার চেষ্টা করি, ঠিক আছে। বার্থডে কেকের আপনি প্রমোশন করতে চান, লাইক দ্যাট আপনার কোনো ক্লায়েন্ট কিংবা আপনি নিজেই বার্থডে কেক প্রমোট করতে চান, আপনার প্রোডাক্টটা হচ্ছে বার্থডে কেক। এখন আপনি কিভাবে একটা টার্গেট করবেন, আপনি বলতে পারেন যেখানে আমি লিখবো বার্থডে, যাদের বার্থডে হচ্ছে আপনার জানুয়ারিতে, ঠিক আছে, কিংবা যাদের বার্থডে হচ্ছে আপনার, যারা বার্থডে ইভেন্টের ইন্টারেস্টেড, ঠিক আছে, আপনি এটা সিলেকশন করতে পারেন। বার্থডে গিফটে যারা ইন্টারেস্টেড তাদেরকে সিলেকশন করতে পারেন। আপকামিং যাদের বার্থডে হবে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। বার্থডে লেখার সাথে সাথে চলে আসলো। বাট পয়েন্ট ইজ দ্যাট, এটা মাথায় রাখুন, তো আপনি যদি এটা সিলেকশন করেন আপকামিং বার্থডে যাদের, তাদের কাছে আমার একটা যাবে, যাদের আপকামিং বার্থডে আছে তাদের কাছে কি আমার একটা চলে যাবে, গ্রেট। কিন্তু নিজের বার্থডের জন্য নিজে কি আসলে কেক কেনে? সাপোজ আমার বার্থডে, আমি কি আসলে কেক কিনবো? হ্যাঁ, অনেক দুর্ভাগা থাকে যাদের কিনতে হয়, ঠিক আছে, সে কথা বাদ। বাট নর্মালি কিন্তু কেউ কিনে না। কারা কেনে? ফ্রেন্ডরা কেনে। এন্ড ফ্রেন্ড বলতে আপনি ফেসবুক ফ্রেন্ডের কথা বলতেছি, সেটা আপনার ভাই বোন রিলেটিভ হইতে পারে, বাবা মা হইতে পারে, যে কেউ, কিন্তু ফেসবুকে তো সেটা আপনার ফেসবুক ফ্রেন্ড, তাই না? সো তাহলে আমাদের টার্গেটটা আসলে কেমন করা উচিত? আমাদের টার্গেটটা করা উচিত যারা আগামী 30 দিনের মধ্যে, আগামী 7 দিনের মধ্যে বার্থডে এমন লোকের ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছে আমার একটা যাবে। তার মানে আমার বার্থডে যদি হয় আগামী 7 দিনের মধ্যে, আমার ফেসবুকে যারা থাকবে তাদের প্রত্যেকের কাছে, আমার ফেসবুকে আমার প্রোফাইলের সাথে যারা কানেক্টেড থাকবে তাদের কাছে আমার একটা যাবে। এটা কিভাবে করব? এটার জন্য জাস্ট আমাকে সার্চ করতে হবে, বার্থডে লিখে সার্চ করি, এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসবে। ওকে, এখান থেকে দেখুন আগামী 7 থেকে 30 দিনের মধ্যে যাদের বার্থডে আছে, ম্যান ওম্যান চলে আসছে। সো আমি এটা সিলেকশন করি আগে একটা, কারণ এটা সাজেশন অটোমেটিকলি চলে আসবে। এটা যদিও আপনি ব্রাউজ করেও খুঁজে বের করতে পারবেন, তো আমি সার্চ করে খুঁজে বের করতেছি, ক্লিক করলাম, সাজেশনে ক্লিক করে দেখুন 0 to 7 ডে, 0 to 7 ডে আমি এটা ক্লিক করবো, 0 to 7 ডে ম্যান ওম্যান দুইটাই আমি এটা বাদ দিয়ে দিলাম। তার মানে যাদের বার্থডে, এটা বাদ দিতে হবে, ক্লিক এটা ম্যান, যাদের বার্থডে আগামী 7 দিনের মধ্যে, এদের প্রোফাইলে যত ম্যান ওমেন আছে তাদের সকলের কাছে আমার একটা পৌঁছে যাবে। কারণ ফ্রেন্ডের জন্যই কেক আরেকজন কিনে, নিজের বার্থডের জন্য কেক খুব কম মানুষ কিনে থাকে, খুবই কম মানুষ। এটা একটা আমাদের জন্য টার্গেট হইতে পারে। তো বার্থডে কেক প্রমোট করার জন্য এটা টার্গেট। সো এরকম ভাবে ইউনিক প্রোডাক্ট নিয়ে আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে। যেমন সবচাইতে আরেকটা কনফিউজিং অ্যাডের কথা বলি, মোবাইল ব্যাক কভার একসময় আমরা প্রমোট করতাম, মোবাইল ব্যাক কভার। সো মোবাইল ব্যাক কভার প্রমোট করার জন্য কিভাবে প্রমোট করব? আপনি মোবাইল ব্যাক কভার প্রমোট করতেছেন আইফোনের জন্য, এখানে অ্যাক্সেসরিজের কোনো ক্লায়েন্ট এবং তার বাজেট খুবই ভালো, সে নিজের শো হচ্ছে কাস্টম ডিজাইনের কভার তৈরি করে এবং সে অ্যাডভার্টাইজমেন্ট করতে যাচ্ছে। এখন আপনি শুধুমাত্র আইফোন টার্গেটেড পিপলকে কিভাবে টার্গেট করবেন, এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। তো এটা একটু পরে বলতেছি। 8-11 মাল্টিপল টাইপের প্রোডাক্ট আসবে, কনফিউজিং প্রোডাক্ট আসবে, বাট এগুলো থেকে কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে হবে, এগুলো নিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হবে। হাতের সামনে যত প্রোডাক্ট পান তত প্রোডাক্ট আপনি প্র্যাকটিস করার চেষ্টা করেন। যত প্র্যাকটিস করবেন, যত রিসার্চ করবেন, যত এটা নিয়ে ঘাটাঘাটি করবেন, তত আপনি শিখতে পারবেন।
ওকে, সো বাই দ্য আমরা আবার আগের ফর্মে আমাদের চলে আসি। আমাদের টি শার্ট ছিল, টি শার্টে আমরা চলে আসি। টি শার্ট ইন্টারেস্টেড, শার্ট এবং হচ্ছে জিন্স, এটার উপর যারা ইন্টারেস্টেড তাদের কাছে আমার একটা যাবে। সো আমি এখন আসলে অ্যাডভার্টাইজমেন্টটা বোঝার জন্য, অপশনগুলো বোঝানোর জন্য এতগুলো কথা বলতেছি, যেন এরপরে আর কোনো প্রশ্ন না থাকে। এর পরবর্তীতে যখন পরের লেসনগুলোতে যখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট রান করবো, তখন কিন্তু এগুলো নিয়ে ডিটেলস কথা বলবেন, সরাসরি অ্যাডভার্টাইজমেন্ট রানে চলে যাবো। সো এখান থেকে আপনি বুঝে নিন, কারণ এটা লাইভ অ্যাডে যাবে না, এটা জাস্ট বোঝার জন্য, আমরা ফিচার্সগুলো বোঝার জন্য, অপশনগুলো বোঝার জন্য, কোনটার কি কাজ এটা বোঝার জন্য আমরা এই পুরো ফুল লেসনটা এত লম্বা এবং বড় তৈরি করতেছি। বাই দ্য ওয়ে, নিচে চলে আসি। ল্যাঙ্গুয়েজ চাইলে আপনি টার্গেট করতে পারেন, ঠিক আছে। আবার চাইলে আপনি সেভ অডিয়েন্স করে রাখবেন। তার মানে এই যে এতগুলো টার্গেট করলেন, লাইক এখানে আপনার মনে করেন 50-60টা ইন্টেনশন আপনি দিয়ে দিয়েছেন। এখন এটা তো বারবার অন্য নতুন অ্যাডে দিতে গেলে সমস্যা, তখন আপনি কি করবেন, তখন আপনি এটাকে সেভ করে রাখতে পারেন। তার মানে পরবর্তীতে যখন আপনি আসবেন, এটা যদি সেভ করে রাখলাম, টি শার্ট অ্যাড অনেক, এটা দিয়ে যদি আমি সেভ করে রাখি, তার মানে নতুন অ্যাড ক্রিয়েট করার সময় আপনি শুধুমাত্র এই যে সেভ অডিয়েন্স থেকে টি শার্টটা সিলেকশন করবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, সো বারবার আর নতুন টার্গেট করতে হবে না। তো আমি এটা আপাতত এরকম রাখলাম। প্লেসমেন্ট, আচ্ছা এটা এডিট করে আপাতত। জাস্ট আমি আবার নতুন করে অডিয়েন্সটা ক্রিয়েট করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। ওকে, সো অলরেডি আমি এটা আবার আগের মতো সেট করে ফেলেছি। আমি একটু নিচে চলে যাচ্ছে, জাস্ট আবার দেখাই গেছিলাম সেভ অডিয়েন্স থেকে। এখান থেকে কিন্তু আপনি সেভ অডিয়েন্সটা সিলেকশন করতে পারেন পরবর্তীতে। তো এটা বারবার আর টার্গেট করা লাগবে না। বাই দ্য প্লেসমেন্ট আমার একটা কোথায় শো হবে, মোর ইম্পর্টেন্ট ব্যাপার, আমার একটা কোথায় শো হবে, এখান থেকে আপনি এটাকে সিলেকশন করতে পারেন। ওকে, সো ম্যানুয়াল প্লেস আমি আগে বলছি ফেসবুকে শুধু আমার একটা শো হবে, আমার একটা অন্য কোথায় ইনস্টাগ্রাম, যেমন মেটার আন্ডার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, ইনস্টাগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে। তো আমি চাচ্ছি ম্যানুয়াল একটা প্লেসমেন্ট হবে, মানে একটা কোথায় শো হবে, শুধুমাত্র ফেসবুকে শো হবে, ইনস্টাগ্রামে না। এটা আমার উঠে দিতে হবে। সো কিভাবে উঠাবো, এটা আনটিক করে দিন, এখানে যাবো, দেখবেন ইনস্টাগ্রামে যত ফিচার আছে সব আমাকে আনটিক করে দিতে হবে। তো ফেসবুক ফিড মানে কি, ফেসবুক টাইমলাইনকে ফিড বলা হচ্ছে। ফেসবুক প্রোফাইলের মধ্যে ঢুকলে এখন অ্যাড দেখা যায়, এই দুটো থাকবে, এগুলো সব আমি আনটিক করে দেবো। ইনস্টাগ্রাম দরকার নেই। ভিডিও ফিড, ভিডিওর স্ক্রল করার ক্ষেত্রে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো থাকে, আমার ভিডিও ফিড দরকার নেই, এক্সপ্লোরার দরকার নেই, হোম দরকার নেই, মার্কেট প্লেস। কেউ যদি সার্চ করে টি শার্ট লিখে, মার্কেট প্লেসের মধ্যে আমার একটা শো হইতে পারে। স্টোরিতে আমার অ্যাড দরকার নেই, কারণ স্টোরি সবাই কি স্কিপ করে চলে যায়। আমি স্টোরিতে আমার একটা দেখাতে চাই না। ইনস্ট্রিমেন্ট ভিডিওর মাঝখানে অ্যাড, এটাও দরকার নেই, কারণ আমার একটা ভিডিওর মধ্যে যদি কেউ দেখলো 5 সেকেন্ড, সে আসলে ওটা স্কিপ করতে চায়, তো এটা আমার দরকার নেই। সার্চ আমার দরকার আছে, কোন সার্চ, শুধুমাত্র ফেসবুক সার্চ। তো আমি টার্গেট করলাম আমার অ্যাডটা আমি কোথায় শো করাতে চাচ্ছে। সো প্রত্যেকটা কাজ কি আপনাকে জানতে হবে, জেনে দেন হচ্ছে সিলেকশন করতে হবে যে আপনার একটা কোথায় গিয়ে শো হবে। আপনার এটা কি হোম পেজে শো করবে, আপনার এটা কি সাইড বারে শো করবে, আপনার এটা কি ইনস্টাগ্রামে শো করবে, ইনস্টাগ্রামে শো করলে কোথায়, স্টোরিতে শো করবে। তাই ভাবলাম আমার যে অ্যাডটা আসলে এটা হোমে শো করানোর মতোই অ্যাড, এটা যদি আমি সাইড বারে শো করাই, কিংবা দেন হচ্ছে আপনার রিল ভিডিওর মাঝখানে শো করাই, কিংবা স্টোরিতে শো করাই, তাহলে পাবলিক আসলে এত বেশি এঙ্গেজ হবে না, পাবলিক এগুলো সব স্কিপ করবে। সো একটা জন্য পাবলিক দেখে স্কেপ করে রাখবো, স্ক্রল করলেও স্কেপ হবে, বাট তবু তো এটা থাকবে। তো এটা আমি দিয়ে দিলাম, দেন হচ্ছে আমি এটা মোর অপশনে ক্লিক করলাম। তখন এখানে আপনার রিল ভিডিওর মাঝখানে শো করাই, কিংবা স্টোরিতে শো করাই, তাহলে পাবলিক আসলে এত বেশি এঙ্গেজ হবে না, পাবলিক এগুলো সব স্কেপ করবে। সো একটা জন্য পাবলিক দেখে স্কেপ করে রাখবো, স্ক্রল করলেও স্কেপ হবে, বাট তবু তো এটা থাকবে। তো এটা আমি দিয়ে দিলাম, দেন হচ্ছে আমি এটা মোর অপশনে ক্লিক করলাম। তখন এখানে ডিভাইসের অপশন আছে। সো এটাই বলতেছিলাম যে একবার মোবাইল ব্যাক কভারে কাজ করেছিলাম, খুবই কমপ্লিকেটেড একটা ব্যাপার ছিল। তো আমাকে এটা খুঁজে বের করতেছে, তখন প্রথমবার আমি দেখছিলাম, যদি বা এটা খুবই আগের কথা, ডিভাইস টার্গেট করা। তখন আইফোন 12 নিয়ে কাজ করেছিলাম। সো সামওয়ান কেউ কাস্টম, আমার ক্লায়েন্ট সে ছিল বাইরের ক্লায়েন্ট,
তো সে কাস্টম প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে এবং কাস্টম প্রোডাক্ট সে তৈরি করতে চায়। এখন সে শুধুমাত্র একটা টার্গেটেড ডিভাইসকে টার্গেট করতে চায় যে এই ডিভাইসটা যারা ব্যবহার করে তাদের কাছে আমার অ্যাডটা যাবে, অন্য কারোর কাছে যাবে না। সো তখন আপনি এখান থেকে ডিভাইস সিলেকশন করেছিলাম, ক্লিক করে ডিভাইস। আপনারা যদি এরকম হয় যে আপনি এমন কোন অ্যাক্সেসরিজ বিক্রি করতে চান যেটা নির্দিষ্ট ডিভাইসের উপরে, তখন আপনি ডিভাইস সিলেকশন করতে হবে। লাইক ম্যাকবুকের জন্য হতে পারে, লাইক আপনার আইফোনের জন্য হতে পারে, অ্যান্ড্রয়েডের জন্য হতে পারে। তখন আপনি এখানে সিলেকশন করবেন কোন ডিভাইস। আমি বললাম আইএসও ডিভাইস অনলি, আমি আইএসওর জন্য টার্গেট করতে চাই। গ্রেট। কি আইফোন, আইপ্যাড, ঠিক আছে, আইপড, আমি চাচ্ছি যে আইফোনের জন্য। আইফোন কোন ব্র্যান্ড আপনি এখানে লিখতে পারেন। যেমন এখন কি চলতেছে, এখন 15 চলতেছে, তো আপনি লেখেন 15। এখানে 15 প্রো ম্যাক্স এগুলো সব চলে আসে। তো সাপোজ আপনি এরকম একটা প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছেন, এই শুধুমাত্র ব্যাক কভার কিংবা অ্যাক্সেসরিজটা শুধুমাত্র আইফোন 15 এর জন্য, তো টার্গেট করেন আপনি আইফোন 15। আমার অল আইফোন দরকার নেই, ঠিক আছে। সো ওটা তো অটোমেটিকলি কেটে গেছে। হ্যাঁ, আমি আইফোন 15 দরকার। আপনি যদি আইফোনের 14 চান, 13 চান, সেগুলো আপনি এখানে অ্যাড করতে হবে। তো ডিভাইসটাকেও কিন্তু আপনি টার্গেট করতে পারবেন। তো আপাতত এটা কেটে দিই, আমি অল মোবাইল ডিভাইস আমি দিয়ে দিলাম। ওকে। সো আরেকটা টার্গেট করতে পারেন, তাদের কাছে একটা যাবে যারা নাকি শুধুমাত্র ওয়াইফাই ব্যবহার করতেছে। ওয়াইফাই যারা ব্যবহার করে তাদের কাছে আমার একটা শো হবে। অনলি টিক দিলে এটা শুধুমাত্র যারা ওয়াইফাই ব্যবহার করে তাদের কাছে আপনার একটা চলে যাবে। ওকে। সো এইভাবে কিন্তু আপনি এই অপশনগুলো ব্যবহার করতে পারেন। ওকে। সো আমি নেক্সটে চলে যাচ্ছি। এগুলো আমাদের হাত দেওয়া দরকার নেই, এগুলো আরো কাজ আছে, যদিও বা পরবর্তীতে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো এই ডিটেলসে। এগুলোর কাজ আছে, বাট এগুলো এখন এডিট করা যাবে না। এই এঙ্গেজমেন্ট অ্যাড থেকে, অন্য অ্যাড থেকে আবার এগুলো এডিট করা যায়। ওকে। সো নেক্সটে চলে যাবো আমি। এখান থেকে আমার ফেসবুক পেজটা সিলেকশন করতে, আমার ফেসবুক পেজটা আমি সিলেকশন করি। সাপোজ এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। ওকে। সো এখন এখানে আসার পর দেখবেন অপশন আছে ইউজ এক্সিস্টিং পোস্ট, ক্রিয়েট অ্যাড, আর তা হচ্ছে মকআপ। সো ক্রিয়েটিভ অ্যাপ মকআপ। তো এক্সিস্টিং পোস্টটা কি, যে এই একদম বলেছিলাম যে আমার ফেসবুক অলরেডি একটা পোস্ট করা আছে, সেই পোস্টটাকে আমি বুস্ট করতে চাই, এরকম একটা পোস্ট। সো আমি যদি দেখাই, সিলেক্ট পোস্টে যদি ক্লিক করি, এখানে দেখুন অনেকগুলো পোস্ট আছে। সাপোজ এটা হচ্ছে আমার পোস্ট, ক্লিক করলাম, কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, দেখুন এটা এখানে চলে আসবে, পোস্টটা সিলেকশন হয়ে গেছে। সো আপনি যদি জানেন যে না আমি এমন একটা পোস্ট করব যেটা ফেসবুকে পোস্ট হবে না, তার মানে পেজে নাই কিন্তু আমি এটা বুস্ট করতে চাই, তাহলে কেন পেজে না থাকলে আপনি কেন বুস্ট করবেন কিংবা কেন প্রমোট করবেন? এটার কারণ কি, অনেক সময় অনেক দুষ্ট লোক থাকে, কি করে কম্পিটিটররা কি করে, আপনি একটা পোস্টটাকে আপনার ফেসবুক পেজের মধ্যে একটা পোস্ট আছে সেটাকে বুস্ট করতেছেন, আপনার ফেসবুকটা দেখে সেম রিলেভেন্ট সেম ক্যাটাগরির প্রোডাক্ট হলে সে আপনার ফেসবুক পেজের মধ্যে যায়, গিয়ে ওই পোস্টার মধ্যে অনবরত রিপোর্ট মারা শুরু করে। সো রিপোর্ট যখন মারে তখন আপনার অ্যাড হোল্ড হয়ে যায়, এরকম প্রবলেম হয় অনেক সময়। তো এই কারণে আমরা অনেকেই এমন কোনো পোস্ট বুস্ট করতে চাই না যেটা ফেসবুক পেজের মধ্যে অলরেডি দেওয়া আছে। দরকার পড়লে নতুন পোস্ট ক্রিয়েট করে আমরা প্রমোট করি সেম হুবহু, কিন্তু ওই পোস্টে আমরা বুস্ট করি না। তো এই জন্য এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট, এখন একটা ভিডিও আছে, একটা লাইভ করতেছে, একটা লাইভ করে ফেলছে, লাইভটাকে সে বুস্ট করতে যাচ্ছে, এখন তো আর নতুন করে এটা আবার আপলোড করে অ্যাড তৈরি করে করা সম্ভব হবে না, ঠিক আছে। সো সিলেকশন করলাম আমরা এটা, তাহলে আপনি যদি বাটন দিচ্ছেন বাটন অ্যাড করতে পারবেন, আপাতত দরকার নেই। আচ্ছা আমি এটা চেঞ্জ করি, চেঞ্জ পোস্ট, আমি এটা করি, লাইক এটা হচ্ছে আমার পোস্ট। ওকে। দেন আমরা এখানে চলে আসবো নিচে, আর কোনো অপশন দেখতে পাচ্ছি না আপাতত, জাস্ট পাবলিশ বাটনে ক্লিক করব, তাহলে কি আমার যে পোস্টটা ছিল ফেসবুকে সেটা আমি বুস্ট করে দিলাম। আর যদি চান যে না আমি নতুন একটা অ্যাড ক্রিয়েট করবো, বেস্ট প্র্যাকটিস হলো নতুন অ্যাড ক্রিয়েট করা, কিন্তু সিচুয়েশনের উপর ডিপেন্ড। এই যে বললাম সাপোজ একটা ভিডিও, তার অনেক আগের ভিডিও, সেটা ভাইরাল ভিডিও হয়েছে, ক্লায়েন্টের অনেক রিচ হয়েছে, একটা লাইভ হইতে পারে সেটা, ঠিক আছে, কিন্তু একটা পোস্ট হইতে পারে, যেটাই হোক না কেন সেটাকে সে বুস্ট করতে চায়, তখন আপনাকে ব্যবহার করতে হবে ইউজ এক্সিস্টিং পোস্ট। আর চাচ্ছেন যে না এই পেজ থেকে আমি একটা নতুন এঙ্গেজমেন্ট পোস্ট রান করবো, তখন এটাকে বাদ দিয়ে আপনাকে রান করতে হবে ক্রিয়েট অ্যাড, এই হবে অ্যাড ইমেজ না ভিডিও, তখন আপনি সিলেকশন করবেন, বলেন আপনি ইমেজ অ্যাড করবেন, এখান থেকে যে কোনো একটা পিকচার নেন, লাইক পিকচার নিয়ে আমি সাপোজ এটা হচ্ছে আপনার টি শার্ট প্রমোট করতে চাই আমি। নেক্সট টি শার্টটা প্রমোট করতে চাই। তো এটার জন্য কি আপনি এখানে একটা প্রাইমারি টেক্সট লিখবেন, কারণ এই যে এখানে একটা টেক্সট থাকে,
টি শার্ট প্রমোট করার জন্য এখানে আপনি লেখেন কি লিখবেন, আপনি আপনার কন্টেন্ট লিখবেন। টি শার্টের প্রাইস তো আসলে আমরা দিই না প্রোডাক্টের প্রাইস, এটা আমাদের তো সমস্যা। তো আপনি লিখতেন টি শার্টের ফিচার্স গুলো লিখতে পারেন। আমি জাস্ট একটা লাইন লিখি, বেস্ট টি শার্ট ফর ইউ। আপনি আরো ডিসক্রিপশন থাকলে ডিসক্রিপশন, বাট অনেক বেশি ডিসক্রিপশন লিখবেন না, হ্যাঁ। ওকে, দেন আপনি চাইলে একটা বাটন দিতে পারেন, মেসেজ বাটন, ঠিক আছে, কল টু অ্যাকশন, কল নাও বাটন, কিন্তু এগুলো আমাদের দরকার নো বাটন আমি দিলাম, কারণ পোস্ট এঙ্গেজমেন্ট আমি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে যাচ্ছি। তারপর জাস্ট পাবলিশ এই বাটন আপনাকে ক্লিক করতে হবে, এটা ক্লিক করে দেই পাবলিশ বাটন। এখন আমার একটা কি হলো, আমার একটা হচ্ছে দেখুন ড্রাফটে চলে গেল, এরপর একটা প্রসেসিং এ যাবে, অলরেডি প্রসেসিং এ চলে আসছে, এরপর এটা অ্যাপ্রুভ হবে। সো এইভাবে হচ্ছে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারবেন আপনার ফেসবুক পেজের জন্য, আপনার ক্লায়েন্টের জন্য, কিংবা আপনার নিজের জন্য। সো এখন কাজ কি? কাজ হচ্ছে একটাই, এই অপশনগুলো প্রত্যেকটা নিখুঁতভাবে প্র্যাকটিস করা, প্রত্যেকটা প্র্যাকটিস করার, বোঝার চেষ্টা করা, আস্তে আস্তে প্রত্যেকটা মুখস্থ করার চেষ্টা করা, অপশনগুলি বোঝার চেষ্টা করা, বুঝে বুঝে কাজ করা, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। আর অনেকগুলো কথা বলে ফেলেছি, অনেক বড় একটা লেসন হয়ে গিয়েছে, একই কথা বারবার বলেছি আপনাদের বোঝার স্বার্থে। খুব সফট হচ্ছে, এরপর যখন অ্যাডভার্টাইজমেন্ট রান করবে দেখবেন 5 মিনিটে অ্যাড রান হয়ে গেছে, 2 মিনিটে অ্যাড রান হয়ে গেছে। এর কারণ কি? অলরেডি আমরা সবকিছু গুছিয়ে ফেলেছি। এই অপশনগুলো যদি না জানেন, আগামীতে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে কিন্তু আপনার অনেক জটিলতা সম্মুখীন হইতে হবে। সো জটিলতার যেন সম্মুখীন না হন, প্রবলেম যেন আপনাকে আটকে না ধরে, আপনি যেন প্রত্যেকটা ব্যাপার বুঝতে পারেন, তাই এটা আপনি এভাবে রান করতে পারেন। তো আর এটা যখন রান হয়ে যাবে, তো রিলোড দিই টি শার্ট, এটাকে তখন আপনি এখান থেকে আবার বন্ধ করতে পারবেন, অফ। সাপোজ এটা আমি অফ করে দিতে চাই, 2 দিন 3 দিন পর অফ করে দিলাম আমি, এটা অফ হয়ে গেল। এটাকে ডিলিট করতে চাইলে ঠিকঠাক অবস্থায় এটাকে আপনি ডিলিট করে দিতে পারবেন, ডিলিট করে দিলাম। ডিলিটটাকে আবার খুঁজেও বের করা যায়, নো প্রবলেম, বাই দ্য ওয়ে। সো থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট লেসনে। নেক্সট লেসনগুলোতে আমরা প্র্যাকটিক্যালি অ্যাডভার্টাইজমেন্ট রান করবো, প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।